এই কথা বুঝলে? হ্যাঁ স্যার। তাহলে টোটাল আমাদের জিলেটের সিলেবাসে কত মার্কস আছে? টোটাল 50 মার্কস আছে, যার মধ্যে আমরা কি ধরে নেবো, নন ক্যালকুলাসের পাশ থেকেও 50%, আর ক্যালকুলাসের পার্ট থেকেও 50%। এটাতে তো পাওয়ার ব্যাংকটা তো নন ক্যালকুলাসের পার্ট থেকেও 50% আসবে, আর তোমার ক্যালকুলাসের পার্ট থেকেও 50% আসবে, ঠিক আছে? এটা ধরে আমরা চলবো। এবার দেখো নেক্সট, রাখছি ধরো। হুম। তো এই হচ্ছে আমার গল্প টোটাল ওভারঅল। তো আমরা 50-50 ধরে চলবো, নন ক্যালকুলাস আর ক্যালকুলাস পার্ট। এবার দেখে নাও নন ক্যালকুলাস পার্টের মধ্যে কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং তার কি ওয়েটেজ রয়েছে। খুব ইম্পর্টেন্ট পার্ট, ভালো করে মাথায় রাখতে হবে, এটা কিন্তু সারা বছর মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? প্রথম চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, দুটো আলাদা চ্যাপ্টার, হ্যাঁ। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। বলছি স্যার, আমাদের স্ট্রেট লাইন, হাইপারবোলা, প্যারাবোলা এগুলো কি আছে জিলেটের সিলেবাসে? দেখো জিলেটের সিলেবাসে বলা আছে শুধুমাত্র তোমার প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, ঠিক আছে? এবার ওর ওইগুলো পড়তে গেলে তোমাকে স্ট্রেট লাইনও পড়তে হবে, হ্যাঁ স্যার। সার্কেলও পড়তে হবে, লোকাসও পড়তে হবে, সবই পড়তে হবে, বুঝতে পেরেছো তো? তো হুম। মেন ব্যাপার হচ্ছে তোমাকে পুরো কোঅর্ডিনেট জিওমেট্রি পড়তে হবে। হ্যাঁ বলা আছে তো ওইটুকু, কিন্তু ওইটুকু বললে তো হবে না, কারণ কি হ্যাঁ তোমাকে পুরোটাই কমপ্লিট করতে হবে, না তুমি বুঝতে পারবে না জিনিসটা, বুঝতে পেরেছো তো? প্রবলেমটা এটাই। তো যাই হোক, ওখানে সব বলে দিচ্ছি আমি ডিটেলসটা। তো এখানে হচ্ছে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট, যেটা ধরে রাখবে আমাদের জিলেটের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি, মাথায় যেন থাকে, এইগুলো যেন খুব ভালোভাবে রেডি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যদি মার্কসের কথা বলো, তো মোটামুটি ভাবে এটা 8 থেকে 11 অব্দি ভ্যারি করতে পারে মার্কস। এখানে মার্কস লিখে দিচ্ছি। 8 থেকে 11 মানে কি? কোনো বছরে সর্বনিম্ন 8 এসছে, কোনো বছরে সর্বোচ্চ 11 এসছে। বোঝাতে পারলাম? সব মিলিয়ে, মানে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট বোধ, দুটো চ্যাপ্টার মিলিয়ে, কথা বুঝলে বাবা? জল ভাত। হ্যাঁ স্যার। 2 নম্বরে লেখো, 2 নম্বরে লেখো কোঅর্ডিনেট জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি। প্রথম কথা, কোঅর্ডিনেট জিওমেট্রি দেখবে যদি সিলেবাসের দিকে তাকাও, বলা আছে কনিক সেকশন, ঠিক আছে? কিন্তু শুধু কনিক সেকশন পড়ে তুমি কিছু করতে পারবে না। এইটা রেডি করতে গেলে, পুরো নাম্বারটা পেতে গেলে তোমাকে যেটা লাগবে সেটা হচ্ছে স্ট্রেট লাইন পড়তে হবে। আর স্ট্রেট লাইনের আগেও যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমার একদম শুরুতে যেটা পড়তে হবে সেটা হচ্ছে বেসিক্স অফ কোঅর্ডিনেট, বেসিক্স অফ কোঅর্ডিনেট জিওমেট্রি, একদম শুরুর চ্যাপ্টার এটা হবে। মানে বিভিন্ন রকম শেপ গুলো পড়তে হবে, ঠিক আছে? বিভিন্ন রকম সিস্টেম গুলো পড়তে হবে, ইউক্লিডিয়ান জিওমেট্রি পড়তে হবে, নর্মাল জিওমেট্রি পড়তে হবে, 3D জিওমেট্রি পড়তে হবে, এইগুলো বেসিক ফার্স্ট পার্টে এটা থাকে। তারপরে পড়তে হয় স্ট্রেট লাইন, তারপরে পড়তে হয় সার্কেল, সাথেই থাকবে ট্যানজেন্ট নর্মাল, কিছু কিছু কনসেপ্ট এটা রাখতে হবে, ট্যানজেন্ট নর্মালের কিছু ইকুয়েশনের কনসেপ্ট, লোকাস। এতগুলো চ্যাপ্টার পড়ার পরে তারপরে তোমাকে এবার সিলেবাসে যেটা বলা আছে, প্যারাবোলা প্লাস হাইপারবোলা প্লাস ইলিপস, বুঝতে পেরেছো তো? মেন মেন টপিক কোনগুলো বলো তো? এই তিনটে, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস। কিন্তু প্রবলেমটা কি বললাম, প্রবলেমটা কি বললাম, আমার এই তিনটে যতই বলা থাক, আমি এই তিনটের কোশ্চেন কখন করতে পারবো? যখন আমার এই আদার্স টপিক গুলো রেডি থাকবে। ক্লিয়ার? এই বোঝাতে পেরেছি? এটার মার্কস যদি বলো 5 থেকে 8 নম্বরের মধ্যে ভ্যারি করে, মিনিমাম 5 আসবে, ম্যাক্সিমাম 8 আসতে পারে। এই বোঝা গেছে? জল ভাত। হ্যাঁ স্যার। ওকে। 3 নম্বর, আচ্ছা আবার বলছি, এগুলো সব কার আন্ডারে চলছে? নন ক্যালকুলাস। বোঝাতে পারলাম? কত নম্বর আসতে পারে স্যার? ম্যাক্সিমাম 25 নম্বর আসতে পারে, মিনিমাম কত আসতে পারে? 22 নম্বর আসতে পারে। ক্লিয়ার? ওকে। এবার নেক্সট আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে তোমার ভেক্টর, ঠিক আছে? ভেক্টর যদি মার্কসের কথা বলো, মোটামুটি ভাবে 4 থেকে 5 নম্বর ধরে চলতে পারো, ঠিক আছে? মেনলি আমাদের 2D আছে সিলেবাসে, বাট কিছুটা 3D আমরা পড়ে রাখবো হালকা, একদম বেসিক পড়বো 3D, ঠিক আছে? বাট মেনলি আমাদের সিলেবাসে মেনলি কোনটা আছে মনে রাখবে? 2D আছে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে।
দেন ভেক্টর হয়ে গেলে আমাদের নেক্সট যেটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আসছে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এটাও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা থেকে কত আসে? এটা থেকে আসে 3 থেকে 4 নম্বর অন অ্যান অ্যাভারেজ। বুঝতে পেরেছো? এরপরে থাকে প্রবাবিলিটি, নন ক্যালকুলাসের মধ্যে। এটা 1 থেকে 1 নয়, মোটামুটি 2 নাম্বার ধরে রাখো, ঠিক আছে? 2 থেকে 3 মার্কস ধরে রাখো, বাট জেনারেলি এটা 2 মার্কসই আসে, 3 কোনোদিন আসে না। জেনারেলি 2 মার্কসই আসে। এটা আগে রিসেন্ট বছরে 2 মার্কস দেখা গেছে, ওই জন্য আমি 2 থেকে 3 এবছর লিখেছি, বা অন্যান্য বছর 1 থেকে 2 লিখি। আর থাকে কিছু মিসলিনিয়াস থাকে, কিছু মিসলিনিয়াস, ঠিক আছে, আদার দেন সিলেবাস। তুমি বলবে স্যার এই তো বললেন যে আগের দিন আহ ইয়ে আউট অফ সিলেবাস আসে না, তাহলে এগুলো কি? দেখো, এটা আউট অফ সিলেবাস না, এটা হচ্ছে বেসিক যে ম্যাথ আমরা করাবো না, ওই 12টা 15টা চ্যাপ্টার করাবো বলেছি, ঠিক আছে? ওইগুলো থেকে তোমার একটা কোশ্চেন পেতে পারো তুমি হার্ডলি। মানে ওগুলো তো এমনিতে পড়তে হবে না, অনেক বলবে তাহলে তাহলে কেন পড়বো? আর ওগুলো না পড়লে তো আবার পরের চ্যাপ্টার গুলো করতে পারবে না। কথা বুঝলে আমার? আমার কথাটা কি বুঝতে পারলে? ওগুলো মেনলি লাগবে কি, বাকি চ্যাপ্টার গুলোকে রেডি করতে। এই যে ধরো ভেক্টর, কমপ্লেক্স নাম্বার, এইগুলোকে রেডি করতে গেলে কি লাগবে? ওই বেসিক 15টা চ্যাপ্টার লাগবে। কথা বুঝলে? হুম। হ্যাঁ স্যার। তো সেখান থেকে ডাইরেক্টলি তুমি মোটামুটি 1 থেকে 2 নম্বর পেয়ে যাবে। এই যে চ্যাপ্টার গুলো বললাম, এই সব কটাকে যদি যোগ করো তাহলেই দেখবে তোমার টোটাল 22 থেকে 25 মার্কস কভার হয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? যার মধ্যে ইম্পর্টেন্ট কোন কোন বললাম? ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ইম্পর্টেন্ট, ভেক্টর ইম্পর্টেন্ট, কমপ্লেক্স নাম্বার ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে আগে এই তিনটে, যেটা বলছি আগে টিক মেরে দিচ্ছি, এটা আগে এটা কমপ্লিট করতে হবে, আগে এটা, এটা আগে এই তিনটে কমপ্লিট করতে হবে। তারপরে নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। তারপরে আমার ওয়েটেজ হবে প্রবাবিলিটি, তারপরে হবে মিসলেনিয়াস। যেমন ভাবে বললাম সেইভাবে ওয়েটেজ রাখতে হবে আমাকে, টাইমও সেইভাবে দিতে হবে। কথা বোঝা গেল? ক্লিয়ার? আর নাম্বার তো বুঝতেই পারছো, ঠিক আছে? তাহলে কটা চ্যাপ্টার হলো? 1 2 3 4 5 6, ওই গোটা 6 7 চ্যাপ্টার। তাহলে গোটা 6 7 চ্যাপ্টার পড়ে আমার মার্কস আসছে কত? 22 থেকে 25 মার্কস। কোন পার্টের মধ্যে? নন ক্যালকুলাস পার্টের মধ্যে। ক্লিয়ার হয়েছে সবার কাছে? সিলেবাসটা বোঝা গেল? চ্যাপ্টার হ্যাঁ গুলো সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হলো? হুম। ঠিক আছে। আচ্ছা, ভেক্টরের মধ্যে যেটা বললাম, মেনলি আমাদের 2D আছে, 3D র একটু বেসিক পার্ট আমি করিয়ে দেবো। কমপ্লেক্স নাম্বার এমন কিছু বলার কিছু নেই, যা তোমাদের ডিপ্লোমা সিলেবাস ওটার অনুযায়ী হবে। প্রবাবিলিটি একদম বেসিক আছে, মনে রাখবে প্রবাবিলিটি কিন্তু বেসিক প্রবাবিলিটি, কোনো অ্যাডভান্স নয়। ডিস্ট্রিবিউশন পড়তে যাবে না, ডিস্ট্রিবিউশন তোমাদের সিলেবাসে নেই, শুধু বেসিক প্রবাবিলিটি, ঠিক আছে? আর মিসলেনিয়াস এর মধ্যে অনেক চ্যাপ্টার আছে, যেমন ধরো এপিজিপি আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, এরকম অনেক চ্যাপ্টার আছে, সেগুলো আমি যখন করাবো তখন বলে দেবো। ওখান থেকে একটা, মানে এই সিলেবাসের বাইরে বলতে ওই ওখান থেকে ওই বেসিক যেটা করাবো 15টা ভিডিও, ওখান থেকে একটা দুটো কোশ্চেন আসতে পারে হাইস্ট, আলাদা হিসাবে, আলাদা টপিক হিসাবে, ঠিক আছে? এবার আসবো ক্যালকুলাস। নোট ডাউন করতেও পারে এগুলো, নয়তো আমি পিডিএফ তো দিয়েই দেবো, পিডিএফও পেয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে। এবার আসো ক্যালকুলাস। মনে রাখবে ক্যালকুলাসটা কিন্তু নন ক্যালকুলাসের থেকে তুলনামূলক বিগ, সিলেবাসটা খুব বড়, ওই জন্য টাইম লাগবে, খুব টাইম লাগবে। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, সব থেকে বড় চ্যাপ্টার। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এটা থেকে মার্কস আসে 6 থেকে 8 নম্বর। স্যার এর মধ্যে চ্যাপ্টার কি কি রয়েছে? এর মধ্যে প্রথমেই রয়েছে ফাংশন, তারপরে রয়েছে লিমিট, তারপরে রয়েছে কন্টিনিউটি, তারপরে রয়েছে ডিফারেন্সিয়েবিলিটি, আর কিছু মিসলেনিয়াস থিওরেম রয়েছে, ঠিক আছে? সো ফাংশন, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি এবং মিসলেনিয়াস টপিকস, এই সব কটা মিলিয়ে তোমার 6 থেকে 8। এর মধ্যে যদি বলে মেন চ্যাপ্টার কোনগুলো রয়েছে, মেন চ্যাপ্টার বলতে ফাংশন রয়েছে, লিমিট রয়েছে, কন্টিনিউটি রয়েছে, আর ডিফারেন্সিবিলিটি। এই 4টে মেন টপিক রয়েছে এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের আন্ডারে, যেটা থেকে 6 থেকে 8 নম্বর। এর মধ্যেও তুমি যদি বলো যে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কোনটা, যেটা থেকে কোশ্চেন প্রচুর আসবে, সেটা হচ্ছে লিমিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ফাংশন থেকে 1 নম্বরে কোশ্চেন আসতেও পারে, নাও আসতে পারে, বাট ওটা পড়তে হবে, সিলেবাস আছে, পড়তে হবে। এবং কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটি থেকে ওই এক এক করেই আসতে পারে, কিন্তু সব থেকে বেশি কোশ্চেন যদি বলো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে, সেটা হচ্ছে লিমিট থেকে আসে, মানে লিমিট থেকে 3টে 4টেও আসতে পারে কোশ্চেন।
ক্লিয়ার? মোটামুটি বোঝা গেল 6 থেকে 8 নম্বর। এবার আসি 2 নম্বর। 2 নম্বরে যেটা আমাদের আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন অফ, ও মেন জিনিসই ভুলে গেলাম গো, দাঁড়াও, এখানে একটা জিনিস নোট করে নাও। আসল জিনিসই বললাম না, সেটা হচ্ছে ডেরিভেটিভ। ডেরিভেটিভ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অর্ডার, এটা থেকেও একটা কোশ্চেন আসবে, ঠিক আছে? তারপরে আসবে মিসলেনিয়াস, আসল জিনিসই লিখতে ভুলে গেছি। তারপরে আসবে মিসলেনিয়াস। এই বোঝা গেল? ক্লিয়ার তো? ডেরিভেটিভ ফার্স্ট আর সেকেন্ড অর্ডার আছে, ঠিক আছে? ডিফারেন্সিবিলিটি আছে, কন্টিনিউটি আছে, ফাংশন আছে, ঠিক আছে? বাট সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? লিমিট। মাথায় রাখবে, সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? লিমিট, ঠিক আছে? এছাড়া ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার, ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার, ডিফারেন্সিবিলিটি, কন্টিনিউটি এবং ফাংশন, এই সব কটা টপিক মিলিয়ে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কমপ্লিট হয়, যেটা 6 থেকে 8 নম্বর আসবে। এবার লেখো 2 নম্বর। এরপরে আসবে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস অ্যান্ড, ওই যে ট্যানজেন্ট নরমাল এখানে পড়েছিলাম, মনে পড়ছে? এই যেখানে বলেছিলাম ট্যানজেন্ট আর নরমাল, ঠিক আছে? ওর বেশিরভাগ কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে। আবার বলছি, এই ট্যানজেন্ট নরমালটা জিওমেট্রির রেসপেক্টে, আর এখানে এই যে ট্যানজেন্ট নরমালটা পড়বো এটা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ রেসপেক্টে। বুঝতে পেরেছো তো? দুটোতে একটু স্লাইটলি চেঞ্জেস পাবে, সেগুলো আমি বলে দেবো যখন পড়াবো। এটার মার্কস এই টোটাল অ্যাপ্লিকেশন থেকে মোটামুটি 4 থেকে 5 নম্বর ধরে চলতে পারো, ঠিক আছে? 4 না করলেও 3 নম্বর থেকে 5 নম্বর ধরতে পারো। এটা 3 নম্বর থেকে 5 নম্বর ধরে চলো, ঠিক আছে? 3 নম্বর। 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। একটা কথা বলে দিই, এই যে টপিকটা রয়েছে এটা পুরোপুরি, ওই যে আমি শুরুতেই বলেছিলাম, মনে আছে জিলেটের কোনো পার্টিকুলার বই হয় না? হ্যাঁ, মনে পড়ছে? হ্যাঁ স্যার, শুরুতে হ্যাঁ স্যার। বলেছিলাম এই পার্শিয়াল ডেরিভেটিভ তুমি না তো ডাব্লিউবিজে এর কোনো বইতে পাবে, না তো তুমি জেই মেনের কোনো বইতে পাবে, না কোনো জিনিসে পাবে। এটা পুরোপুরি আমি যে নোটসটা দেবো এবং আমি যে কোশ্চেন পড়াবো তার উপরই তোমাকে ভরসা করতে হবে, কারণ মার্কেটে এর মেটেরিয়াল পাবে না। তোমাদের যে ধরনের এমসিকিউ আসে সেই ধরনের এমসিকিউ এর মার্কেটে কোনো, হয় হায়ার লেভেল পেয়ে যাবে আর নয়তো খুব লোয়ার লেভেল পেয়ে যাবে। তোমাদের যে অ্যাকচুয়াল জিনিস সেটা পাবে না। ওই জন্য শুরুতে আমি বলে দিয়েছিলাম কি, খাতাটা ভালো করে বানাতে হবে। এখানের মধ্যে অনেক টপিক আছে যেগুলো কিন্তু তোমার মার্কেটের কোশ্চেন পড়ে কিন্তু তোমার হবে না। ওই জন্য প্রতিটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা রেফারেন্স আমরা ফলো করাবো, বুঝতে পারছো? যেমন পার্সিয়ালের জন্য আলাদা করাবো, অ্যাপ্লিকেশন ডেরিভেটিভের জন্য আলাদা করাবো, লিমিটের জন্য আলাদা চ্যাপ্টার ফলো করাবো। তো ওইগুলো যেগুলো যেগুলো রেফারেন্স আমরা পাঠাবো সেইগুলোকে খাতায় ভালো করে নোট ডাউন করবে, বা যদি জেরক্স করতে চাও জেরক্স করো, বা প্রিন্ট করলে প্রিন্ট করাও, ঠিক আছে? যেভাবে খুশি করো, বা যদি মনে করো যে না অনলাইনেই রাখবো, কোনো অসুবিধা নেই, খাতায় জাস্ট নোট ডাউন করে নেবো, সেভাবে করো। মোট কথা রেডি রাখতে হবে। তো মনে রাখবে এটা কিন্তু আমাদের জেনারেল কোনো বইতে পাবো না আমরা, কারণ যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং এর টপিক পার্সিয়ালটা, ঠিক আছে? ওই জন্য পার্সিয়ালটা পুরোপুরি স্যারের নোটটাকে ফলো করতে হবে, না কিন্তু পারবে না, ঠিক আছে? পার্সিয়ালেও মোটামুটি 3 থেকে 4 নম্বর আসে অন অ্যান অ্যাভারেজ। টুয়েলভের বই, ম্যাথের বইতে মনে হয় ছিল। কি পার্সিয়াল? হ্যাঁ, কারণ থাকলেও এত আমি অ্যাডভান্সে থাকবে না, এত অ্যাডভান্সে থাকবে না, কারণ আপনি একদম বেসিক। আজকে তো একটা আপনার দেখছিলাম ভিডিও কোর্সে, হুম। ওই যে ডি স্কোয়ার এক্স বাই ডি ওয়াই স্কোয়ার ওরকম ভাবে তো অঙ্কগুলো, না ওটা আর থেকে আলাদা? না, ওটা আলাদা। ও ওটা আলাদা, পার্সিয়াল আলাদা না, তাহলে সম্পূর্ণ, হ্যাঁ। তাহলে না। হ্যাঁ। কিন্তু মজার বিষয় হচ্ছে, দেখো পার্সিয়াল ডেরিভেটিভ মজার হচ্ছে এটা খুব ছোট চ্যাপ্টার, জানো তো? খুব ইম্পর্টেন্ট বলছি কিন্তু আমি, খুব ছোট চ্যাপ্টার এবং খুব স্কোরিং চ্যাপ্টার হয়, খুব স্কোরিং হয়। মানে 2টো ক্লাস কি 3টে ক্লাসের মধ্যে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এবং খুব ইজি চ্যাপ্টার। যে ডেরিভেটিভটা ভালো করে বুঝে যাবে, মনে রাখবে ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার, যেটা প্রথম ক্লাস এই চ্যাপ্টার যখন পড়াবো, যদি এটা ভালো করে বুঝে যাও, পার্সিয়াল তোমার কাছে জল ভাত, কিচ্ছু নেই, ঠিক আছে? তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু খুব অলরেডি লিখে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটাও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রথমটা। সো 1 নম্বরটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 নম্বরটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার 4 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে ফুল ইন্টিগ্রেশন। সব থেকে ভয়ানক জায়গা হচ্ছে এটা, ঠিক আছে? এটা থেকে ওই মোটামুটি তুমি 4 থেকে 5 নম্বর ধরতে পারো অন অ্যান অ্যাভারেজ, ঠিক আছে? সমস্যা হচ্ছে এই ফুল ইন্টিগ্রেশন এর মধ্যে 2টো পার্ট থাকে, একটা হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন বা ইনডেফিনাইট, আর একটা হচ্ছে ডেফিনাইট। 2 ধরনের পার্ট রয়েছে, পরে যখন পড়বো তখন ডিটেলে বলবো, জাস্ট মাথায় রাখো 2টো পার্ট রয়েছে। সমস্যা হচ্ছে এই 2টো ক্লাস কমপ্লিট করাতে কম করে 16টা থেকে 17টা ক্লাস লাগে, অথচ নাম্বার দেখো 4 নম্বর। এবার তুমি বলো 3টে ক্লাস করে
3 থেকে 4 নম্বর পাচ্ছ, আর 17টা ক্লাস করে 4 থেকে 5 নম্বর পাচ্ছ। তাহলে কেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার বললাম, এই জিনিসটা কি মাথায় ঢুকলো ব্যাপারটা? হ্যাঁ, এখানে করতে দেখো দুটো চ্যাপ্টার পড়ে, মাত্র দুটো চ্যাপ্টার পড়ে তুমি 3 থেকে 5 নম্বর পাচ্ছ। সেখানে এখানে 17 থেকে 18টা ক্লাস, মানে বলতে গেলে কিছু না হলো 8 থেকে 9টা চ্যাপ্টার, 8 থেকে 9টা চ্যাপ্টার পড়ে তুমি 4 থেকে 5 নম্বর পাচ্ছ। বুঝতে পারছো সমস্যাটা এইখানে ক্যালকুলাসে? ওই জন্য এটাকে ধীরে 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 ডেভেলপ করতে হবে, ঠিক আছে? খুব ঠান্ডা মাথায় করতে হবে। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা খুব বড় বলবো না, আবার খুব ছোটও বলবো না, এটা কিন্তু খুব ইজি হয়। এটা 5 থেকে 6 নম্বর আরামসে পাবে। এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন। মনে রাখবে এই চ্যাপ্টারটা যখন আমরা করব, এই চ্যাপ্টার করতে গেলে কিন্তু তোমাকে দুটো জিনিস লাগবে। সেটা হচ্ছে এই 4 নম্বরটা, এই ফুল ইন্টিগ্রেশন মুখস্থ রাখতে হবে, মানে ভালো করে রেডি রাখতে হবে, আর এই ডেরিভেটিভ যে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার এটাকে রেডি রাখতে হবে। এই টপিকটা ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন, এই দুটো যদি কমপ্লিট করে নাও তবে গিয়ে কিন্তু তুমি 5 নম্বর করতে পারবে। বাট এটা স্কোরিং হয়, ওই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট। এটা থেকে নাম্বার তোলা যাবে। ক্লিয়ার? আর 6 নম্বরে হচ্ছে মিসলেনিয়াস। এটা থেকে মোটামুটি 2 থেকে 3 নম্বর ধরে রাখো। মিসলেনিয়াসের মধ্যে অনেক ছোট ছোট টপিক আছে, ঠিক আছে? যেমন ধরে নাও তোমার ডিটারমিনেন্টের সাথে ক্যালকুলাসকে পাঞ্চ করে দিতে পারে, মানে দুটো তিনটে চ্যাপ্টারে মিক্স করে একটা কোশ্চেন বানানো হয়, ঠিক আছে? তো এই ধরনের চ্যাপ্টার গুলোকে বলা হয় মিসলেনিয়াস। ওগুলো আমি যখন করাবো তখন বুঝতে পারবে মিসলেনিয়াস থেকে 2-3 নম্বর। তো এই টোটাল মিলিয়ে তোমার 22 থেকে 28 নম্বর আসবে। কিন্তু প্রবলেম কোথায় বলতো? দেখো এইদিকে এই যে ভেক্টর, একটা চ্যাপ্টার পরে 4 থেকে 5 নম্বর, আর এখানে 16 থেকে 17টা চ্যাপ্টার পরে 4 থেকে 5 নম্বর। তফাৎটা বুঝতে পারছো জায়গাটা কোথায়? এখানে নাম্বার অফ সেকশন কম আছে। দেখো কটা সেকশন, দেখো কটা সেকশন: ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, অ্যাপ্লিকেশন, পার্শিয়াল, ইন্টিগ্রেশন, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। মানে 5টা থেকে 6টা পার্ট, কিন্তু এক একটা পার্টের ভেতরে আবার মাল্টিপল চ্যাপ্টার আছে, ওই জন্য এটা বড় হয়ে যায় ক্যালকুলাসটা। বুঝতে পারছো? তুমি যদি আমাকে জিজ্ঞেস করো স্যার এই নল ক্যালকুলাসে 25 নম্বর আর ক্যালকুলাসে 25 নম্বর পড়তে হবে কোনটা বেশি, অবভিয়াসলি ক্যালকুলাস বেশি পড়তে হবে। কেন? কারণ কি ক্যালকুলাসে দেখো না, প্রথম 1 নম্বর চ্যাপ্টারের মধ্যেই তোমার আবার 6টা চ্যাপ্টার পড়তে হবে, ইন্ডিকেশনের মধ্যে 8টা চ্যাপ্টার পড়তে হবে, বুঝতে পেরেছো? অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের মধ্যে 3টে চ্যাপ্টার পড়তে হবে, বুঝতে পেরেছো? তো তো একটু বড়, কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই, আমরা ধীরে সুস্থে করবো। ওই জন্য আমরা যেটা করবো, এই তোমার ক্যালকুলাস কিছুটা এগোবো, আবার কিছুটা নন ক্যালকুলাস এগোবো, আবার কিছুটা ক্যালকুলাস এগোবো, আবার কিছু নন ক্যালকুলাস এগোবো। কারণ একটাকে যদি পুরো মনে করি ধরে শেষ করবো, জীবনে করা যাবে না, বুঝতে পেরেছো? তো ওই জন্য পার্ট বাই পার্ট করবো। তাহলে কি হবে, তোমাদেরও ভ্যারাইটি হবে, ওটা প্র্যাকটিস করতে থাকবে, বাড়িতে কাজ দিতে থাকবো, আর এদিকে এইটা এগোতে থাকবে। এইভাবে আমরা জিনিসটাকে কভার আপ করবো। কথা বোঝা গেল? তাহলে টোটাল 50 যে নাম্বার আছে, সেই 50 নম্বরের ডিস্ট্রিবিউশনটা বোঝা গেল। যদি না জিলেট 2026-এ সিলেবাস চেঞ্জ করে, আশা করছি করবে না, একই রাখবে। তো আপাতত জিলেট 2026-এর জন্য যেটুকু প্রপোজ সিলেবাস আছে সেটা ধরে আমরা, যেটুকু অ্যাভারেজ সিলেবাস আমাদের বলা আছে সেটা ধরে আমরা যদি চলছি, তাই জন্য আমাদের প্যাটার্নটা এইটা হবে। মোটামুটি ক্লিয়ার দেখে নাও। তাহলে নন ক্যালকুলাসে এই কটা চ্যাপ্টার, 6টা চ্যাপ্টার, আর ক্যালকুলাসের মধ্যে 5টা চ্যাপ্টার। এটা ক্যালকুলাসে একটু বেশি আসে নাম্বার, 22 থেকে 28 অব্দি ভ্যারি করতে পারে, এটা 22 থেকে 25 মধ্যে ভ্যারি করতে পারে। দুটো অ্যাডজাস্ট হয়ে যাবে, এদিকে বেশি দিলে ওদিকে কমিয়ে দেবে, ওদিকে কমিয়ে দিলে এদিকে বেশি দিয়ে দেবে। এই কথা বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ। এবার শুনে নাও, ম্যাথে আমাদের টার্গেট কত হবে, কত টার্গেট ধরে আমরা পড়াশোনা করবো সারা বছর। দেখো আমাকে যদি বলো যে স্যারের যদি মত বলো, আমার মত যদি বলো, আমি তোমাকে বলি 45 চোখ বুঝে পাওয়া যায়। বাট আমি এটাও তোমাকে ধরতে বলছি না, এটা আমার হিসাবে বলছি, ঠিক আছে? তোমার হিসাবে আমি তোমাকে বলছি না, কিন্তু আমি তোমায় বলছি জেনুইনলি 40 তুমি পেতে পারো আরামসে চোখ বুঝে, এর জন্য কোনো কষ্ট করতে হবে না। তোমাদের সবার যেন টার্গেট থাকে, শুধু ম্যাথে আমার টার্গেট যেন 40 মিনিমাম থাকে, এটা মিনিমাম। এবার বেশি করলে করো, আমি বেশি ধরে চলছি না, আমি সবসময় মিনিমাম ধরেই চলবো। মিনিমাম আমাকে 50 তুলতেই হবে। বুঝতে পারলাম? এবার তুমি বলতে পারো স্যার আমি ক্যালকুলাসে, নন ক্যালকুলাসে 20 টার্গেট করছি, আর ক্যালকুলাসেও 20 টার্গেট করছি, করতে পারো। বা তুমি এরকম বলতে পারো যে স্যার নন ক্যালকুলাসে আমি মোটামুটি 18 ধরছি, আর ওইদিকে মোটামুটি 22 আমি ক্যালকুলাস থেকে তুলবো। যেভাবে খুশি করো, আমার জানার দরকার নেই। মোট কথা 40 মিনিমাম তুলতেই হবে 50-এর মধ্যে। এই টার্গেট ধরে আমাকে শুরু থেকে টার্গেটটা নিতে হবে পড়াশোনা। কথা বোঝাতে পারলাম? ক্লিয়ার? এবার শুনে নাও নেক্সট। স্যার এটা তো বুঝলাম, এবার বলুন যে ডেলি টার্গেট কি থাকবে ম্যাথের, ডেলি বা উইকলি টার্গেট কি হবে? তো ম্যাথের টার্গেট এটা হবে, প্রথম 3 মাস বাদ দাও, প্রথম 3 মাস তো বেসিকটাকে ডেভেলপ করবো, প্রথম 3 মাসে আমি অতটা বলছি না। 3 মাস যেই কমপ্লিট হয়ে যাবে, যেই মেন সিলেবাসে ঢুকবো, মানে একদম ম্যাট্রিক্স অ্যালজেব্রা থেকে তখন শুরু করেছি, মনে রাখবে পুরো জিনিসটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেবো।
একটা হচ্ছে একটা হচ্ছে নন ক্যালকুলাস, আর একটা হচ্ছে ক্যালকুলাস। নন ক্যালকুলাসের আমাদের টার্গেট থাকবে, ঠিক আছে, মোটামুটি 15টা থেকে 20টা কোশ্চেন পড়া পার ডে। এটা মিনিমাম বলছি, ম্যাক্সিমামের কোনো লিমিট নেই, ঠিক আছে। আর ক্যালকুলাসে মোটামুটি 20টা থেকে 30টা টার্গেট থাকবে পার ডে। এবার তুমি বলতে পারো যে স্যার আমি তো মোটামুটি কলেজ গোয়িং স্টুডেন্ট, এবং আমার তো আদার্স পড়ারও থাকে, পড়ার ব্যাপার থাকে, কলেজের অ্যাসাইনমেন্টও থাকে। স্যার আমি ধরুন যদি অল্টারনেটিভ ডেতে বসি, ধরুন সোমবার অঙ্ক করছি, আবার মঙ্গলবার ফিজিক্স করছি, আবার বুধবার অঙ্ক করছি, আবার ধরুন বৃহস্পতিবার করছি, তাহলে তোমার পার ডেটার বদলে ওই যেদিন যেদিন বসবে সেদিন সেদিন টার্গেট থাকবে যে অন্তত 15 থেকে 20টা নন ক্যালকুলাসের করবো, বা ক্যালকুলাস এটা করবো, বা এরকমও করে নিতে পারো স্যার আমি ডেলি ম্যাথ করি, তাহলে একদিন ক্যালকুলাস করি 15টা কোশ্চেন, আর একদিন নন ক্যালকুলাসের করি 15টা কোশ্চেন, এইভাবে তুমি করতে পারো, ঠিক আছে। বা অনেকে কি করে, আমি বলছি অনেকে পার ডে হিসাবে ধরে নেয়, অনেকে টোটাল ধরে নেয়, ধরো এর 15টা আর এর 20টা, 35টা, এবারে যদি 30টাই ধরি, তাহলে 30টা মানে সপ্তাহে যদি 6 দিন আমি ধরে নিই, একদিন আমি রেস্ট দিয়ে দিলাম, একদিন রেস্ট দিলে সপ্তাহে 6 দিন হলে তাহলে কত হয়ে যাবে, 3 6 18, তার মানে 150টার কাছাকাছি কোশ্চেন আমাকে এক সপ্তাহে কমপ্লিট করতে হবে, এটা আমার টার্গেট রাখতে হবে। ক্লিয়ার? এটা কখন? এটা মেনলি যখন একটা চ্যাপ্টার ফুল কমপ্লিট হয়ে যাবে তখন। আমি শুরুতে বলছি না, শুরু 3 মাস তো বেসিক হচ্ছে, ফাউন্ডেশন, পরে মেন চ্যাপ্টার শুরু হবে, মেন চ্যাপ্টার আগে কমপ্লিট হোক, কমপ্লিট হওয়ার পরে এই টার্গেটটা, সেই সময়টা, বুঝতে পেরেছো তো? এটা লিখে নাও, এই টার্গেটটা কখন, লিখে নাও, আফটার এভরি, আফটার এভরি, আফটার এভরি কমপ্লিট চ্যাপ্টার। এই কথাটা বুঝলে বাবা? জলভাত কি বোঝা গেল? এখন বলছি না আমি, যখন একটা সিলেবাসের চ্যাপ্টার কি কি, ধরো না ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট, ধরো ম্যাট্রিক্স কমপ্লিট হয়ে গেল, তাহলে ম্যাট্রিক্স একটা চ্যাপ্টার সিলেবাসে বলা আছে, তাহলে সিলেবাসের মেন চ্যাপ্টার 15টা, এই একটা যখন কমপ্লিট হয়ে গেল, তার 15টা পার্ট ডে হিসেবে তোমাকে প্র্যাকটিস করা শুরু করে দিতে হবে, যখনই ফুল কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? অথবা সপ্তাহ হিসাবে করতে পারো, না স্যার এক সপ্তাহে আমি 120টা করবো, বা এক সপ্তাহে 130টা করবো, বা একটা সপ্তাহে আমি 150টা করবো, যেটাই টার্গেট নেবে সেটা সপ্তাহ হিসাবে করতে পারো, পার ডে হিসাবে করতে পারো, যেটা খুশি, মোট কথা টার্গেটটা অ্যাচিভ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। হুম, এই বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। স্যার এবার বলুন রেফারেন্স কি কি ফলো করবো। আমরা তো এখন ম্যাথ বলছি, সো ম্যাথের কথাই ভাববে। রেফারেন্স কি কি ফলো করবো? নাম্বার 1, প্রথমত ক্লাসে যত এক্সাম্পলস করানো হবে আর যত অ্যাসাইনমেন্ট করানো হবে, ফার্স্ট কাজ হবে এইটা কমপ্লিট করা, যত এক্সাম্পল, যত অ্যাসাইনমেন্ট, বা যত এমসিকিউ ক্লাসে করাবো সেইগুলো। নাম্বার 2, তারপরে হবে জিলেটের প্রিভিয়াস ইয়ার, সব পাঠিয়ে দেবো আমি। এই যে যেটা বলছি রেফারেন্স, এটা কি আবারও বলছি, আফটার চ্যাপ্টার কমপ্লিশন, যখন একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, তখন আমি যখন প্র্যাকটিসটা শুরু করবো, কি কিভাবে করবো। প্রথম কথা হচ্ছে ক্লাসে কিছু করাবো এক্সাম্পল, কিছু অ্যাসাইনমেন্ট করাবো, কিছু অ্যাসাইনমেন্ট করতে দেবো, আর কিছু এমসিকিউ দেবো, বা কিছু এমসিকিউ ক্লাসে করাবো। আগে সেইগুলোকে খাতায় তুলতে হবে, সেগুলোকে প্র্যাকটিস করতে হবে। নেক্সট জিলেট প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করতে হবে। থার্ড, আমি কিছু বুকস দেবো, বা কিছু বুকসের পিডিএফ পাঠাবো, বা কিছু বুক ডাউনলোড করতে বলবো। মোট কথা সবই তুমি পেয়ে যাবে হেল্প, বা কেউ কেউ বলবে স্যার আমি কিনে নেবো বাড়িতে, যাই করো, সেই বুকস গুলোকে তারপরে কমপ্লিট করতে হবে। আর লাস্টলি একটা জিনিস কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে তোমার ডাব্লিউবিজেই অ্যান্ড জেই মেন, এদের আজকের ডেট থেকে, মানে ধরো 2026-এ করছো, 2026 থেকে পেছনের দিকে 6 বছর কমপ্লিট করতে হবে প্রিভিয়াস ইয়ার। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এই চারটে মোটামুটি রেফারেন্স কমপ্লিট করলে তারপরে একটা
জায়গা তৈরি হবে। এবার মনে হবে স্যার এইগুলো আমার কমপ্লিট হয়ে গেল, এবার আমার কি হবে লাস্ট প্রবলেম? স্যার এগুলো আমি সব রেডি করে ফেলেছি, আমার সব প্র্যাকটিসও হয়ে গেছে, মোটামুটি সব টার্গেট কমপ্লিট, যা যা দিয়েছিলেন সব কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কি করব? এবার এরপরে তখন তো টাইমও তোমার পিছিয়ে যাবে, তখন এক্সামের কাছাকাছি চলে আসবে, যখন এক্সামের কাছাকাছি চলে আসবে তখন ওই যে মক টেস্ট আমরা লঞ্চ করবো সেই বছরের জন্য, সেই মক টেস্টের কোশ্চেন প্র্যাকটিস করবে। আর প্রত্যেক বছর আমি একটা সাজেশন দিই, ঠিক আছে? সাজেশন পিডিএফ দিই, কোনো বছর আর ডি শর্মা থেকে দিই, কোনো বছর অন্য বই থেকে দিই, কালেক্ট করে আমি দিয়ে দিই। আমি বলে দিই যে এইগুলো ছোটস্থ কণ্ঠস্থ মুখস্থ করে দিতে হবে একদম, ওইগুলোকে একদম জল ভাত করে ফেলতে হবে ওই কোশ্চেন গুলোকে, ঠিক আছে? তো সেই সাজেশনের কোশ্চেন এই দুটো একদম লাস্টের দিকে থাকবে, যখন সব কমপ্লিট হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে গেছে, রিভিশন হয়ে গেছে, আর এই উপরে 4টে জিনিস কমপ্লিট হয়ে গেছে, তখন শেষের দিকে শুধু মক টেস্টের যে ডেলি মক টেস্ট করবে সেই মক টেস্টের কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করতে হবে, আর সাজেশনে যে বইগুলো দেবো সেগুলোকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর আগের পুরোনো জিনিস তো রিপিটেশন হবেই, বুঝতে পারছি তো? তো এইগুলো একদম শেষের দিকে চলবে, একদম লাস্টের ফেজে, লাস্ট ফেজ, ঠিক আছে? আর এইগুলো হবে ফার্স্ট ফেজ। এই বোঝা গেছে? জল ভাত। এই ক্লিয়ার হচ্ছে সবার কাছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার 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 যেটা বলি, যে অনেকে তোমরা বলছিলে না যে স্যার আমরা মোটামুটি একটা দুটো বই কিনতে চাইছি বাড়িতে, এরকম একটা প্রশ্ন আগের দিন করেছিলাম, আমি বলেছিলাম যখন আমি সব বলবো তখন ডিটেলে ক্লিয়ার করে দেবো। তোমরা বলেছিলে না যে স্যার আমরা চাইছি যদি একটা দুটো বই কেনার, যদি কারো সামর্থ্য থাকে, আমি বারবার কোনোদিন আমি বলবো না যে বই কেনো, আমি বারবারই বলছি আমি সবকিছু সহযোগিতা করে দেবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এবার তারপরও অনেকে কি হয়, অনেকে বলে যে না স্যার আমি একটা বই কিনে নিতে পারবো, আমার অসুবিধা কিছু নেই, একটাই তো কিনবো বই। তো সেক্ষেত্রে ম্যাথের কোন বইটা স্যার কিনলে মোটামুটি আমার হেল্পফুল হবে, ঠিক আছে? শুনে নাও, এমটিজি, এর মধ্যে যে কোনো একটা, হ্যাঁ আমি ওপরে লিখে দিচ্ছি, এনি ওয়ান অফ দেম, এর মধ্যে যে কোনো একটা বই কিনতে পারো, বাই করতে পারো, বাট এটা টোটালি অপশনাল, কারণ আমি এগুলো মোটামুটি প্রোভাইড করে দেবো, কোনো চাপ নেই। কেউ যদি মনে করে যে না স্যার আমি কিনবো, কোনো অসুবিধা নেই, তাহলে কেন? এমটিজি এর ডাব্লিউবিজেই এর পি ও ওয়াই কিউজ এর বই হয়, 3টে সেট হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাট এর কিন্তু অনেকগুলো কালারের বই হয়, আমাকে যখন কিনবে তার আগে আমাকে দেখাবে, ভুল একটা কালার কিনে নিলে, ভুল এডিশন কিনে নিলে কিন্তু আর হবে না, ঠিক আছে? আমি বলে দেবো, আমি দেখিয়ে দেবো পিকচার, ঠিক সেই রাইটারেরই সেই জিনিসেরই সেই কালারের বইটা আমার কিনতে হবে, ঠিক আছে? তো এইটা কিনতে পারো। অর সেম এমটিজিরই আরেকটা বই হয়, যেই মেন, আবারও বলছি এগুলো আমি একবারও বলবো না কিনতে, কিন্তু ওই যে তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে আগের দিন যে স্যার একটা বই যদি কিনে নি কি হয়, মনে পড়ছে? আচ্ছা এগুলো কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যদি আশেপাশে দাদা থাকে এ থাকে তাদের থেকেও যদি জোগাড় করতে পারো, আমি বারবার বলছি এগুলো অপশনাল, আমি কাউকে বলবো না, কারণ এগুলো আমি দিয়ে দেবো, সবকিছুই হেল্প করে দেবো, কোনো চাপের ব্যাপার নেই, আমি সবকিছুই প্রোভাইড করে দেবো। তারপরেও কেউ যদি মনে হয় হার্ড কপি রাখবো স্যার, তো তখন এগুলো হয় কারোর থেকে জোগাড় করে নাও, চেনা জানা দাদার থেকে, বা যারা এইচএস পড়ছে বা 1-2 বছর আগে এইচএস পাস করে গেছে তাদের থেকে কালেক্ট করতে পারো, অথবা কলেজ স্ট্রিট গিয়ে সেকেন্ড হ্যান্ড বইও কিনে নিতে পারো, অথবা অনলাইনে নতুন বইও কিনে নিতে পারো, এটা পুরোপুরি অপশনাল, আমি রেকমেন্ড করবো না, বাট তোমরা যদি কিনতে চাও কিনতে পারো, কিন্তু কিনলে এগুলোই কিনবে, না তো উল্টো পাল্টা পয়সা নষ্ট করবে না। ক্লিয়ার? এমটিজি জেই মেনের বই, এটাও আমি বলে দেবো, আমাকে দেখাবে পিকচার। অর লাস্ট আর একটা বই বলছি, এবার পুরোটাই কিন্তু ম্যাথের কথা বলছি আমি, হ্যাঁ লাস্ট আর একটা কথা বলছি, সেটা হচ্ছে আর ডি শর্মা অবজেক্টিভ ম্যাথামেটিক্স, এটার প্রচুর দাম হয়, পারবে না। আমি তোমার এই পড়ানোর মানে বাচ্চাদেরকে, এই তোমাদের স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য আমি কিনেছিলাম, আমার কলেজ স্ট্রিটের সেকেন্ড হ্যান্ড বই কত নিয়েছে জানো? সেকেন্ড হ্যান্ড বই নিয়েছে তোমার 2000 টাকা সেকেন্ড হ্যান্ড নিয়েছে, নতুনের সেট প্রচুর দাম হয়ে যাবে, 3000, 3500, 4000 হয়ে যাবে দাম এখন, পুরো মোটা স্যার ভলিউম, পুরো মোটা ভলিউম হয়। হ্যাঁ বলছিলাম উপরের গুলো কত দাম হতে পারে, 1-2 নম্বরটা? একটা অ্যাপ্রক্স বলছি, মোটামুটি বলছি, এইগুলো ওই তোমার সব মিলিয়ে 800-র মধ্যে হয়ে যাবে, নতুন হলে, নতুন কিনলে, হ্যাঁ। আর যদি কলেজ স্ট্রিট থেকে সেকেন্ড হ্যান্ড করলে ওই 350 থেকে 400 টাকার মধ্যে হয়ে যাবে। এইটা এইটা একটাই বই হয়, এটা একটাই বই হয়, ঠিক আছে? এটা ওই মোটামুটি 600 থেকে 700 টাকার মধ্যে হবে, আর এটা সব থেকে কস্টলি, সব থেকে কস্টলি, এটা কেনার দরকারই নেই, আমি একদম সাজেস্টই করবো না, আমার কাছে যা আছে আমি মেটেরিয়াল দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। তো এই হয়ে গেল মোটামুটি বইয়ের রেফারেন্স। এবার
স্যার পেপার গুলো কোথা থেকে ডাউনলোড করব? মানে প্রিভিয়াস ইয়ার। দেখো জেনারেলি আমি প্রোভাইড করে দেবো, আমি প্রোভাইড করব। জেনারেলি আমি প্রোভাইড করব। সেকেন্ডলি কেউ যদি মনে করে যে না স্যার আমি একটু নেট থেকে খুঁজে চাই, যে কোনো গুগলে বা যে কোনো জায়গায় গিয়ে তুমি জাস্ট সার্চ করবে এক্সামের নাম দিয়ে, ধরো ডাব্লিউবিজেই, এরম লিখবে ডাব্লিউবিজেই প্রিভিয়াস ইয়ার। ক্লিয়ার? এইভাবে সার্চ করবে, পেয়ে যাবে। যদি না পাও আমি এমনিতেই একটা গুগল ড্রাইভে শেয়ার করব। আমি একটা গুগল ড্রাইভের লিঙ্ক শেয়ার করব, ঠিক আছে? সেই লিঙ্কের মধ্যে মোটামুটি সব দেওয়া থাকবে, সব পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। ঠিক আছে, বাট এগুলো এখন না, আমি ওভারঅল বলে রাখছি কি কি করতে হবে, ঠিক আছে? তাহলে আমাকে আগে ফোকাস কি করতে হবে? মেন যে হাই ওয়েটে যে চ্যাপ্টার আছে আগে সেগুলোকে কমপ্লিট করতে হবে, সেগুলোকে বেশি করে ফোকাস করতে হবে। দেন একটা চ্যাপ্টার যখনই থিওরিটিক্যাল জিনিস কমপ্লিট হয়ে যাবে তখনই তার কি করতে হবে? কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। কোশ্চেনের টার্গেট কি হবে? নন ক্যালকুলাসে 15 থেকে 20টা, ক্যালকুলাসে 20 থেকে 30টা। রেফারেন্স কি কি ফলো করবো স্যার? আগে ক্লাস নোট, ক্লাসের এক্সাম্পল, ক্লাসের এমসিকিউ, অ্যাসাইনমেন্ট, আগে এগুলো কমপ্লিট করবো। তারপরে জিলেটের যে প্রিভিয়াস ইয়ার, লাস্ট 10 বছর 12 বছরের যে প্রিভিয়াস ইয়ার, সেগুলো আমি দিয়ে দেবো। কোশ্চেন না থাকলে নেট থেকেও পেয়ে যাবে, সেটা না পেলেও আমি প্রোভাইড করে দেবো সেটা। আর দ্বিতীয়ত ডাব্লিউবিজেই এবং জেই মেনের মোটামুটি 6 থেকে 7 বছরের কোশ্চেন, সেগুলোকে প্র্যাকটিস করতে হবে। তারপরে লাস্টের দিকে একদম সাজেশন যেটা দেবো সেটা, আর মক টেস্টের কোশ্চেন প্র্যাকটিস করবে, ওদিকে মিটে গেল। আর বই কেনার মধ্যে এই তিনটের মধ্যে যে কোনো একটা বই কিনতে পারো অথবা জোগাড় করতে পারো। কিছু না থাকলে আমি তো দেবোই, সেগুলোকে জোগাড় করে বা সেগুলোকে শিয়ালদা থেকে প্রিন্ট করেও চালাতে পারো। কিছু না হলে মোবাইলে রেখে, কম্পিউটারে, ল্যাপটপে রেখে নর্মাল যেরকম ভাবে পড়াশোনা করে সেইভাবে করতে পারো, যেটা তোমার ইচ্ছা, আমি কোনো কিছুতে বার করবো না। দ্বিতীয় কথা, প্রিভিয়াস ইয়ার্স গুলো নিজেরাও ডাউনলোড করে নিতে পারো নেট থেকে। একান্ত না পারলে বা কেউ যদি কিছু না পারে তখন আমি ডাউনলোড করে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর প্রিভিয়াস ইয়ারটা আমি গুগল ড্রাইভের লিঙ্ক করে ওগুলোকে শেয়ার করে দেবো। ক্লিয়ার? বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এবার শুনে নাও, লাস্ট কথা, তোমরা এই জিলেটের প্রিপারেশন নিয়ে চেষ্টা করবে দুটো এক্সাম মিনিমাম দেওয়ার। আচ্ছা, এই জিলেটের প্রিপারেশন নিয়ে দু ধরনের ক্যান্ডিডেট আছে। একটা হচ্ছে যারা 12 সায়েন্স করেছে, 12 প্লাস সায়েন্স প্লাস ডিপ্লোমা করেছে, তাদের জন্য বলছি, আমি বলে রাখছি, হ্যাঁ। আর একটা হচ্ছে যারা ক্লাস 10 করেছে বা 10 প্লাস 12 আর্টস করেছে, বা ডাইরেক্ট 10 করে প্লাস ডিপ্লোমা করেছে, ঠিক আছে? বাকি আদার্স ক্যান্ডিডেট যারা আছে, বা 10 কমার্স করেছে, আর্টস বা কমার্স করেছে, তারা করে ডিপ্লোমা করেছে, বা শুধু 10 করে ডিপ্লোমা পড়তে এসছে। দু ধরনের ক্যান্ডিডেট আছে। মনে রাখবে, যারা 12 সায়েন্স করে ডিপ্লোমা করেছে তারা জিলেটেরও ফর্ম ফিল আপ করবে, ডাব্লিউবিজেইও করবে, জেই মেনও করবে, আর আলিয়া করবে, ঠিক আছে? আর তোমরা যারা শুধু 12 আর্টস করে ডিপ্লোমা করতে এসছো, বা শুধু ক্লাস 10 করে ডিপ্লোমা করতে এসছো, বা সায়েন্সের নলেজ নেই, প্লেন ডিপ্লোমা, তাদের জন্য জিলেট ফিল আপ করবে, আলিয়া ফিল আপ করবে, আর জেই মেন ফিল আপ করবে। পয়সার কৃপণতা করলে চলবে না। এবার প্রশ্ন হচ্ছে স্যার কেন? দেখো, প্রথম কথা, স্যার বলো। বলছিলাম যে 12 পাস করে ডিপ্লোমা পাস করার পর যেই মেনে কি বসতে পারা যাবে? হ্যাঁ, বসতে পারা যাবে, কিন্তু 12 সায়েন্স হতে হবে, ও, তবে ডাব্লিউবিজে কিন্তু এই জেইমেনটা দিতে পারো। হ্যাঁ বলো। পিডাব্লিউ থেকে বলছিল 2 বছর পার হয়ে গেলে আর বসতে পারা যাবে না। কত গ্যাপ আছে তোমার? গ্যাপ আছে নাকি? না, গ্যাপ তো নেই, এইচএস হুম। পাস করার পরেই ডিপ্লোমা করেছিলাম। ও, না না, অসুবিধা নেই ওতে। কারণ কি দেখো, ওই যে এলিজিবিলিটি গুলো থাকে, ওরা মেনলি তো কি করে, ওরা বড় বড় রেপুটেড কলেজগুলো পড়ে। এবার সব ইউনিভার্সিটির রুলস আলাদা আলাদা হয়, বুঝতে পেরেছো তো? সব ইউনিভার্সিটির রুলস আলাদা হয়, ঠিক আছে? এবার দেখো, আমি মেনলি, দেখো আমি এবার আরো ক্লিয়ারলি বলবো, আমি মেনলি টার্গেট এই দুটো এক্সামকেই করতে বলছি। যেই মেনটা দিতে এই কারণেই বলছি, কারণ কি তোমার জিলেটের আগে একটা যেই মেন তো তুমি পেয়ে যাবে, দুটো যেই মেন পেয়ে যাবে। দিয়ে দিলে কি হবে, তোমার এক্সামের এনভায়রনমেন্টটা তুমি বুঝতে খুব সুবিধা হয়ে যাবে, চাপটা নিতে শিখে যাবে। আমি ওই জন্য বলছি করতে। আমি ধরে নিলাম যে যেই মেনে তোমার অ্যাডমিশন হলো না, ঠিক আছে, কিন্তু ম্যাথামেটিক্স, ফিজিক্স আর কেমিস্ট্রির অনেক সিলেবাস তো এক আছে। পরীক্ষাটা দিতে গেলে তুমি অ্যাকচুয়াল এটা পাবে, এনভায়রনমেন্টটা তুমি পাবে, ওই জন্য আমি দিতে যেতে বলছি, ঠিক আছে? হয়তো তোমার কাজে লাগবে এই দুটো এক্সামে, জিলেট আর আলিয়া, এর ক্ষেত্রেও কাজে লাগবে দুটোই, জিলেট আর আলিয়া।
বুঝতে পেরেছো তো? আলিয়া ইউনিভার্সিটি কেন দিতে বলছি, কালো কি এই প্রিপারেশন নিয়েই আর দু একটা সাবজেক্ট এক্সট্রা থাকে, বাট এই প্রিপারেশন নিয়েই আমি দেখেছি লাস্ট 5-7 বছরে আমি যেটু দেখেছি আমাদের এখান থেকে, আমি কিছু পড়াইনি এক্সট্রা, শুধু যা পড়াই রিলেটেড এই প্রিপারেশন নিয়ে, ওখানে গিয়ে র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 6, আমি অবাক। র্যাঙ্ক 8, র্যাঙ্ক 10। আমি যখন জিজ্ঞেস করছি আমি তো সেরকম কিছু পড়িনি, বলছে স্যার আপনি যা ম্যাথ করিয়েছেন সেইগুলোই প্র্যাকটিস করেছি জিলেটের জন্য, শুধু ওখানে গিয়ে ফর্মটা ফিল আপ করে পরীক্ষা দিতে গেছি, দেখছি র্যাঙ্ক 2 এসে গেছে, র্যাঙ্ক 4 এসে গেছে, র্যাঙ্ক 8 এসে গেছে, র্যাঙ্ক 10 এসে গেছে, কয়েকজন পড়ছেও তারা। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে এটা, ওই জন্য আমি সবাইকে বলবো আলিয়াটা মাস দেবেই তোমাদের সেইবারের জন্য। বুঝতে পেরেছো? আলিয়ার শুধু একটাই প্রবলেম, সেটা হচ্ছে ওরা 28 বছর করে দেয় লিমিটটা। আশা করি 28 বছর তোমাদের হবে না ডিপ্লোমা করার পরে, আর কমই থাকবে। ঠিক আছে, ওরা 28 বছর পেরিয়ে গেলে আর বসতে দেয় না, প্রবলেম একটাই আলিয়াতে। যেটা জিলেটে কোনো এজ লিমিট নেই, বাট আলিয়াতে এজ লিমিট আছে। বুঝতে পেরেছো তো? তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে জেই মেন যারা 12 সায়েন্স আছে তারা জিলেট, ডাব্লিউবিজেই, জেই মেন, আলিয়া চারটেই দিক। আর তোমরা মেনলি জিলেট, আলিয়া, জেইমেন দাও। এর মধ্যেও তুমি যেটা বলছিলে যে স্যার 12 বছর সব কলেজে অ্যাডমিশন নেবে না, অনেক ক্ষেত্রে রুলস এর ব্যাপার আছে, আমি জেইমেন দিয়ে অ্যাডমিশন নিতে বলছি না। জেইমেনটা পরীক্ষাটা এই কারণে দিতে বলছি, কারণ কি এটা তো একটা প্যাটার্নটা তো আমার অলমোস্ট জেইমেন ডাব্লিউবিজেই এর মতন। যেই ডাব্লিউবিজেই তো তোমাকে বসতে দেবে না, কারণ 12 যদি সায়েন্স না থাকে, তাহলে তুমি জেইমেনটা বসতে পারবে ডিপ্লোমা দেখিয়ে। তো ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট দেখিয়ে জেইমেনে বসতে পারবে, তার মানে জেইমেনের এক্সামটা তুমি দিতে পারবে। তাতে কি হয়ে যাবে, তোমার স্ট্র্যাটেজিটা আরো বেটার হয়ে যাবে। তুমি ধরো কি জায়গায় আছো সেটা টেস্টটা তুমি আগেই পেয়ে যাবে, 6 মাস আগে পেয়ে যাবে। বুঝতে পারছো তো? ধরো জিলেট হচ্ছে তোমার জুনে, সেই বছরের আগের আগের তুমি এতে পেয়ে যাবে, ডিসেম্বরে একটা পরীক্ষা পেয়ে যাবে। বুঝতে পেরেছো তো? কথা বুঝলে আমার? হ্যাঁ, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো তো? আরেকটা জুনের আগে মনে হয় পরীক্ষা হয়ে যাবে, এপ্রিল এপ্রিল টেপ্রিল করে এরকম করে একটা মনে হয় পরীক্ষা মনে হয় হবে, বা তারও আগে হয়তো হবে, মার্চ করে এরকম করে হবে একটা পরীক্ষা, বা এপ্রিল করে একটা হবে। তো ওটাও দেখবে জিলেটের আগে আরেকটা হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, তোমার প্র্যাকটিসটা, মানে তুমি প্র্যাকটিসটা করো, তুমি ভাববে জিলেট পরীক্ষা দিতে যাচ্ছ। বুঝতে পেরেছো? এইগুলো দিয়ে আমি দেখেছি অনেক স্টুডেন্টদের ইমপ্রুভমেন্ট হয়েছে, তাই জন্য আমি বলছি। তুমি এরকম ভাববে না যে আমার ওটা দিয়ে কিছু হবে না, ওরকম ভাববে না। তুমি ভাববে যে স্যার আমাকে পড়িয়েছে, আমি যে জিলেটের সিলেবাস, তুমি অন্য সিলেবাস পড়ার দরকার নেই, জিলেটের সিলেবাস ভালো করে পড়ো। সেটা এত ভালো করে পড়ো যাতে ওইখানে গিয়েও তুমি ভালো করে অ্যাটেন্ড করতে পারো। তাহলে কি হবে, তুমি একটা পরীক্ষার মিনি জিলেট একটা দিয়ে দিতে পারবে। বুঝতে পেরেছো তো? এবার তুমি বলবে স্যার এতে হয়তো আমার 500-600 টাকা লস হলো, কিন্তু আমি ওটাকে লস বলছি না, কিন্তু ওটা তোমার একটা বেনিফিট হয়ে যাবে এক্সট্রা। তুমি একটা এনভায়রনমেন্ট পেয়ে যাবে। বুঝতে পেরেছো তো? বুঝলে যে টাইম হ্যাঁ ম্যানেজমেন্ট কি জিনিস, পরীক্ষার ভয়টা কেটে যাবে, অনেক কিছু জিনিস হেল্প হবে। তো ওই জন্য ওই জিনিসটা তোমাকে করতে হবে। স্ট্র্যাটেজিতে বোঝা গেল সবার কাছে? হ্যাঁ স্যার। হুম। লাস্ট আর একটা কথা বলে রাখি, শুনে নাও কান খুলে। এটা যদিও বা শেষে বলার উচিত, বাট এখন বলে রাখছি। তুমি ধরো ম্যাথ বিশাল পড়ে নিয়েছো, বিশাল পড়েছো ম্যাথ, ঠিক আছে, তুমি ম্যাথ এত পড়েছো, এত ভালো হয়ে গেছো আমার পড়ানোর পরে, তুমি দেখছো যে স্যার 40+ তো এমনি তুলে দিচ্ছি। ঠিক আছে, যখন সত্যিকারের জিলেট এক্সাম দেবে, তুমি অ্যাকচুয়াল এক্সাম যখন দেবে, মনে রাখবে ম্যাথ দিয়ে এক্সাম স্টার্ট করা যাবে না। এক্সাম স্টার্ট করতে হবে কেমিস্ট্রি দিয়ে, আর অল থিওরি কোশ্চেন দিয়ে, তারপরে আসবে ম্যাথে। কথাটা বুঝলে? একদম এক্সামের দিনের কথা বলছি, এক্সাম ডে এর কথা বলছি, আমি যেদিনকে জিলেট হচ্ছে 2026-এ, সেই দিনকার কথা বলছি। তুমি যতই ভালো অঙ্ক জানো, আমার পরীক্ষা শুরু করতে হবে কি দিয়ে, কেমিস্ট্রি দিয়ে। মানে পেপারের মধ্যে সব মিশিয়ে থাকবে তো, পরীক্ষা আমি শুরু করব কোনটা দিয়ে, কেমিস্ট্রি দিয়ে। কেমিস্ট্রির পরে কোনটা করব, যত, সেটা ম্যাথ হোক, সেটা ফিজিক্স হোক, সেটা এফটিডব্লিউ হোক, যত থিওরি কোশ্চেন আছে আগে থিওরি কোশ্চেন, যেখানে ক্যালকুলেশন করতে হবে না, ফর্মুলা লিখতে হবে না। বুঝতে পারছো? কোশ্চেন দেখেই ঠিক মারা যাবে। এরকম যত থিওরি কোশ্চেন আছে আগে সেগুলোকে কমপ্লিট করব, তারপরে ম্যাথ ধরবো, তারপরে এফটিডব্লিউ ধরবো, তারপরে ফিজিক্স করব। কথা বুঝলে? যেভাবে বলছি সেভাবে কিন্তু গাইডলাইন করতে হবে। মক টেস্টও সেম ভাবে অ্যাটেন্ড করবে। কথা বোঝা গেল? ফুল মক টেস্ট যখন দেবে এইভাবে করবে। এবার হ্যাঁ তুমি স্যার। আমাকে বলবে স্যার কেন, তুমি আমাকে বলতেই পারো স্যার কেন এরকম, কেন আমি ম্যাথ যদি ভালো পারি ম্যাথ দিয়ে কেন শুরু করবো না? দেখো, আমি ওই শুরুতেই বলেছিলাম যে সবকিছুর প্রিপারেশনের পরেও একটা ছোট্ট ফ্যাক্টর থেকে যায়, সেটা কি, সেটা হচ্ছে এক্সাম ডে স্ট্র্যাটেজি। সেটাও ম্যাটার করে অনেক কিছু। তুমি যদি আজকে শুরুতেই ম্যাথ করো, বাই চান্স কোনো ম্যাথের যদি ক্যালকুলেশনে তোমার আটকে যায়, ম্যাথ তো ক্যালকুলেটিভ জিনিস, কোনো ক্যালকুলেশন যদি আটকে যায়, তোমার ব্রেন ওখানে ব্লক হয়ে যাবে, পুরো এক্সাম ডেটাই তোমার ফালতু হয়ে যাবে। বাট তুমি যদি দেখো যে প্রথম 40 মিনিটের মধ্যে তুমি অলরেডি 30 মার্কস তুলে নিয়েছো, কেমিস্ট্রি, ফিজিক্সের থিওরি আর ম্যাথের থিওরি পোর্শন করে, তো তোমার 30 অলরেডি উঠে গেছে, তোমাকে তো তুলতে হবে 40+। তো পরের যে ধরো 30 মিনিট বাকি আছে, সেই 30 মিনিট ধরে তুমি বসে বসে আস্তে আস্তে ম্যাথ করো না, সেখানে ভুল হলেও কোনো অসুবিধা নেই, কারণ অলরেডি তুমি 30 তুলে রেখেছো। 30 তোলা মানে অলরেডি তোমার যাদবপুরে মোটামুটি হালকা চান্স এসে গেছে, যাদবপুরে, যাদবপুরে না হলে অন্য গভর্নমেন্ট তোমার এসে গেছে, এসে বসে আছে। কথা বুঝতে পেরেছো? কিন্তু সেটাই তুমি ম্যাথ দিয়ে শুরু করতে, আর তুমি ধরো প্রথম 1 ঘন্টার মধ্যে শুধু ম্যাথের কয়েকটা কোশ্চেন করলে, টাফ হয়ে গেল, বা
ক্যালকুলেশন ভুল হয়ে গেল, আলটিমেটলি পেপারটা তুমি বেশি মার্কস তুলতে পারলে, তোমার আলটিমেটলি দরকারটা কি? তোমার কি পেপারে লেখা থাকবে এই ছেলেটা ম্যাথ করে বেশি পেয়েছে উইকেটে? তোমার কোনো জায়গায় কিছু লেখা থাকবে না, ওভারঅল তোমার বেশি নাম্বার পেতে হবে। এবার সেটা কিভাবে পাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কেউ তোমাকে দেখতে যাবে না ম্যাথ পের করে পেয়েছো, এফটিবিলি করে পেয়েছো, ফিজিক্স করে পেয়েছো, কেউ দেখতে যাবে না। তোমাকে এমন করতে হবে যাতে টাফ থেকে টাফ সিচুয়েশনে তুমি যেন বেশি নাম্বার তুলে আসতে পারো, 40 অ্যাবাভ তুলে আসতে পারো। আগের দিন যেটা বলছি না, 40 মিনিমাম তুলতেই হবে তোমাকে। 45 টার্গেট রাখো, বা 40 তুলতেই হবে, 45 হলে বেটার হয়। তো সেইটা তুলতে গেলে তোমাকে এমন নাম্বার করতে হবে যে প্রথম 1 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম নাম্বারটা যদি উঠে যায়। টোটাল তো 2 ঘন্টার এক্সাম, টার্গেট রাখতে হবে প্রথম 1 ঘন্টায় কোনো এক্সপেরিমেন্ট নয়, প্রথম 1 ঘন্টায় ম্যাক্সিমাম মার্কস, মানে 30 যদি ম্যাক্সিমাম তুলে নেওয়া যায়। আর পরের যে 1 ঘন্টা থাকবে এই একরা এবার রগড়াও, এখানে তুমি এবার 10 থেকে 20-র মধ্যে যা খুশি নাম্বার তোলো, কোনো অসুবিধা নেই। সেখানে ম্যাথ করো, সেখানে ফিজিক্স নিয়ে নাড়াঘাটা করো, কোনো এর অঙ্ক করো। অঙ্ক টাইপের জিনিসগুলো পরে করবে, আগে থিওরিটিক্যাল কোশ্চেন, মানে যেটা দেখলে এক চান্সে জানলে পারবো, না জানলে পারবো না। আমার কথা বুঝলে? কিছু টপিক এমন হয় জানলে পারবো, না জানলে পারবো না, ওখানে ঘাটাঘাটি রগড়ানোর কোনো ব্যাপার নেই, যেটার জন্য পেনও ঠেকাতে হবে না, অত মগজমারিরও ব্যাপার নেই। ঠিক আছে, ধরো বললো অমুকের ইউনিট কত, আরে তুমি জানলে লিখবে, না জানলে লিখবে না, এটার জন্য না মাথা খাওয়াতে হবে, না ক্যালকুলেশন করতে হবে, না ভুলের চান্স আছে। কথা বুঝলি? তো যেগুলো এরকম জিনিস যে দেখলে জানলে আমি পারবো, না জানলে পারবো না, ফটাফট ফটাফট আগে কেমিস্ট্রি, ফিজিক্স এবং ম্যাথ, ওই 3টে জিনিস, এবং এফটিবিলি, ওই 3টে জিনিস আগে সব থিওরি জিনিসগুলো করে নিতে হবে। তারপরে কি করবে, সব থিওরি হয়ে গেলে তারপরে ম্যাথের এবার ইজি যে কোশ্চেন গুলো আছে সেগুলো করো, তারপরে এফটিবিলি করো, লাস্টে ফিজিক্স করো, দরকার পড়লে লাস্টে আধ ঘন্টা 40 মিনিটে ফিজিক্স করো। বুঝতে পারলাম? কিন্তু যখন থিওরি পার্টটা করবে তখন সব সাবজেক্টেরই থিওরি পার্ট গুলো করে নেবে। ক্লিয়ার? বুঝতে পারলাম স্ট্র্যাটেজি? জলভাত, হ্যাঁ স্যার। অরিন্দম বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই হবে আমার এক্সামের স্ট্র্যাটেজি। এবার বলো তোমাদের ম্যাথ রিলেটেড আর কি কোয়ারিজ আছে। সিলেবাসটা মোটামুটি বুঝে গেছো, কোন কোন চ্যাপ্টার আছে, কি কি চ্যাপ্টার পড়তে হবে, কোন কোনগুলো ইম্পর্টেন্ট, কোন কোনগুলো আগে শেষ করতে হবে, কতটা কি ওয়েটেজ, পার ডে কতটা করে টার্গেট রাখতে হবে, কতগুলো করে করতে হবে মিনিমাম কোশ্চেন, পার ডে না হলো সপ্তাহের টার্গেট। তারপরে কি কি মেটেরিয়াল ফলো করতে হবে সব আমি প্রোভাইড করে দেবো, কিন্তু মাথায় রাখো কি কি মেটেরিয়াল ফলো করতে হবে। প্রথমে ক্লাসের এক্সাম্পল, তারপরে জিলেট প্রিভিয়াস ইয়ার্স, তারপরে বুকস, তারপরে ডাব্লিউবিজে জেইমেন, তারপরে মক টেস্ট শেষের দিকে আসবে, মক টেস্ট আর যে সাজেশন দেবো সেই সাজেশন। আর এই বইয়ের মধ্যে যে কোনো একটা বই যদি কারোর থেকে জোগাড় করতে পারো, কলেজ স্ট্রিটে সেকেন্ড হ্যান্ড কিনতে পারো, বা যদি নিজে কিনতে পারো কিনবে, না কিনতে পারলে আমি পিডিএফ দেবো, পিডিএফ থেকে পড়বে। কারো যদি মনে হয় না স্যার পিডিএফটাই দিন, পিডিএফটাই শিয়ালদা যেদিন যাবো সেদিনকে প্রিন্ট আউট করে নেবো, সস্তায় 50 পয়সা 60 পয়সাতে প্রিন্ট আউট করা যায়, বোথ সাইড প্রিন্ট আউট, তাহলে বোথ সাইড প্রিন্ট আউট করে নেবে, শুধু কিছু কিছু চ্যাপ্টারের ব্যাস তাহলেই হয়ে গেল। ঠিক আছে? আর যেটা বলছিলাম খুব ভাইটাল জিনিস, কিছু কিছু চ্যাপ্টার এখানে রয়েছে, যেমন ধরো আমি এখানে হাইলাইট করে দিচ্ছি অন্য কালার দিয়ে, যেগুলো কোনো বইতে পাবে না, যেগুলো পুরোপুরি আমি যেগুলো দেবো সেগুলো পড়ে দেবো, যেমন পার্সিয়াল, কোনো বই পাবে না, কোনো এমসিকিউ সেট পাবে না, যেমন এগুলো বলছি মার্কেটে পেয়ে যাবে, এগুলো পাবে না। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবে না। এগুলো পুরোপুরি আমি যা বলবো সেইগুলোকে একদম পুরো সুন্দরভাবে নোট বানাবে। বিশেষ করে এই যে মার্ক করে দিলাম পার্সিয়াল আর অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এগুলো কিন্তু মার্কেটে পাবে না ভালো রেফারেন্স, এগুলো পুরোপুরি আমাদের নোটসের উপর কিন্তু পুরো লাই করে থাকতে হবে। সো প্র্যাকটিস, এগুলো প্র্যাকটিস করার জন্য আমি যা পাঠাবো সেগুলোর উপর মেনলি ফোকাস করতে হবে। বাবা কথা বোঝা গেছে? জলভাত এই ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এরপরে করব ফিজিক্স। একটুখানি দাঁড়াও। এবার হেডিং দাও ফিজিক্স। ফিজিক্সের বাবা কত মার্কস আছে বলেছিলাম আগের দিন? 35 মার্কস। ঠিক আছে, এর মধ্যে দুটো পার্ট আগের দিন বলেছিলাম, মনে আছে কারোর? স্যার একটা হয় ইন সিলেবাস, একটা হয় আউট অফ সিলেবাস, মনে পড়ছে? বলেছিলাম ফিজিক্সটা খুব ভয়ানক জিনিস, মানে ভয়ানক মানে পড়ার জন্য নয়, মানে এই উল্টো পাল্টা কোশ্চেন করে বলে ওই জন্য মাথাটা গরম হয়ে যায়। একটা হয় ইন সিলেবাস, একটা হয় আউট সিলেবাস। তবে দুটোই লিখে দিচ্ছি পুরো স্ট্র্যাটেজি ওয়াইজ। কিন্তু আমরা আউট সিলেবাস নিয়ে মাথা বেশি ঘামাবো না, কেন ঘামাবো না সেটা আগের দিন বলেছি, আশা করি মনে আছে তো। তো যেটা দেখা গেছে আপাতত, যেটা খারাপ কন্ডিশন, আমি খারাপ কন্ডিশন ধরেই আমি প্রিপারেশন নেবো। তো ফুল ফিজিক্সের মধ্যে জেনারেলি জেনে রাখবে ইন সিলেবাস থেকে 17 থেকে 19-এর মতন মার্কস আসে, আর বাকিটা আউট সিলেবাস থেকে আসে। ঠিক আছে, এর ধরে রাখো 17 থেকে 18 বাকিটা।
আউট সিলেবাস থেকে আছে, ঠিক আছে? তো 17 থেকে 19-এর মধ্যে ইন সিলেবাস আসবে, আর আউট সিলেবাস 17 থেকে 18। আবার বলছি এটা খারাপ কন্ডিশনটা ধরে চলছে, ভালো কন্ডিশন মানে 35ই আসবে সিলেবাসে, যদি কপাল ভালো থাকে। বাট যেটা হয়েছে, যেটা ঘটে গেছে বাকি স্টুডেন্টদের সাথে, আমি তো সেটা ধরেই এগোবো না। আমি কি ভালো ধরে এগোবো না খারাপ ধরে এগোবো? কোনটা? আমার বাজে কন্ডিশন ধরেই আমি এগোবো, আমার প্রিপারেশন বাজে কন্ডিশন ধরেই আমি করবো, ঠিক তো? এবার ভালো হলে কপাল ভালো, কারণ অ্যাকচুয়ালি খারাপটা হলে সবার সাথেই হবে, ভালোটা হলে সবার সাথেই হবে। তো আমি সবসময় খারাপটা ধরেই এগোবো। দেখে নাও, ইন সিলেবাসের মধ্যে প্রথমে আসবে হিট অ্যান্ড থার্মো। তলায় লিখছে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। এটা থেকে মোটামুটি 7 থেকে 8 নম্বর, সব থেকে বেশি নম্বর আছে ফিজিক্সে, এগুলো মার্কস, ঠিক আছে? হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স থেকে সব থেকে বেশি নম্বর আছে, সেটা 7 থেকে 8 নম্বর। তারপরে আসে ওয়ার্ক পাওয়ার এনার্জি, নাম শুনেছো তো এই চ্যাপ্টার গুলো? ওয়ার্ক পাওয়ার এনার্জি অ্যান্ড কনজারভেটিভ লজ, ঠিক আছে? এইটা থেকে আসে 4 থেকে 6 নম্বর। তারপরে থাকে কাইনামেটিক্স, যেটা আমি বেশিরভাগটাই পড়িয়ে দিই, প্লাস ফোর্স। এই দুটো থেকে থাকে মোটামুটি 3 থেকে 5 নম্বর। তারপরে থাকে হচ্ছে অপটিক্স, মানে যেটাকে লাইট বলে, লাইটের চ্যাপ্টার তো ছোটবেলা থেকে জানো, বুঝলে? সেটা থেকে মোটামুটি 3 থেকে 5 নম্বর থাকে। তারপরে লেখো ফ্লুইড মেকানিক্স বা হাইড্রো, এটা থেকে মোটামুটি 3 থেকে 4 নম্বর থাকে। তারপরে থাকে ইউনিট অ্যান্ড ডাইমেনশন, একদম প্রথম চ্যাপ্টার, এটা থেকে আসে 3 থেকে 4 নম্বর। আর ইলাস্টিসিটি, এটা থেকে খুব কম মার্কস এসছে, 1 থেকে 2 মার্কস, খুব কম মার্কস এসছে। গ্র্যাভিটেশন থেকে বেশিরভাগ ক্ষেত্রেই দেয়নি, গত বছরই শুধু দিয়েছে, তো 0 থেকে 2 মার্কস। 0 মানে কোনো বছর আসেনি গ্র্যাভিটেশন থেকে কোশ্চেন, আবার কোনো বছর এসছে, আসলো ওই একটা হয়তো কোশ্চেন 2 নম্বরের। আর মডার্নেও তাই, মডার্ন থেকেও খুব রেয়ার আসে, মডার্ন প্লাস মিসলেনিয়াস থেকেও খুব রেয়ার আসে। তো এটা, ওটাও মোটামুটি 0 থেকে 2 মার্কস ধরে রাখো, ঠিক আছে? কোনো কোনো বছর আসেনি, আবার কোনো কোনো বছর আসলে একটা হয়তো কোশ্চেন দেবে। এবার তুমি যদি বলো স্যার এর মধ্যে আমাকে ইম্পর্টেন্ট পার্ট কোন কোনগুলো ধরে নিতে হবে, অবভিয়াসলি একদম প্রথম থেকে, প্রথমে হিট অ্যান্ড থার্মো একদম জলবাদ করতে হবে, খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ক পাওয়ার এনার্জি খুব ইম্পর্টেন্ট, ভালো করে কমপ্লিট করতে হবে। কাইনেমেটিক্স ফোর্স খুব ইম্পর্টেন্ট, ভালো করে কমপ্লিট করতে হবে, কোশ্চেন আসবেই। অপটিক্স থেকে কোশ্চেন আসবেই, ভালো করে রেডি করতে হবে। হাইড্রো থেকে কোশ্চেন আসবে, ভালো করে রেডি করতে হবে। ইউনিট ডাইমেনশন থেকে রেডি করতে হবে ভালো করে। এই প্রথম 6টা চ্যাপ্টার জলভাত করতে হবে। কথা বোঝাতে পারলাম বাবা? ক্লিয়ার? এবার বাকিগুলো পড়ে রাখতে হবে, বাট এগুলো থেকে কোশ্চেন খুব কম আসবে লাস্টের 3টে চ্যাপ্টার থেকে। ক্লিয়ার? তাহলে এই সব কটা চ্যাপ্টার মিলিয়ে টোটাল কত আসছে শুরুতেই বলে দিলাম, কত? স্যার 17 থেকে 19-এর মতন মার্কস টোটাল কভার করবে। এই বোঝা গেল বাবা? জল ভাত দেখে নাও, নোট ডাউন করছো তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ করতে থাকো, রাফ খাতায় করবে। আচ্ছা, এবার আসি আউট অফ সিলেবাস। স্যার আউট অফ সিলেবাস জানাটা কি জরুরি? হ্যাঁ একটু জেনে রাখো, কারণ কি এটা তো এরকমই ট্রেন্ড ফলো করছে না, তো এটা জেনে তো রাখতেই হবে। তো প্রথমেই আসে ইলেকট্রোস্ট্যাটিক্স। আবারও বলছি, আমরা কিন্তু অতটা ফোকাস করবো না আউট অফ সিলেবাসে, ঠিক আছে? কারণ এটা আসতেও পারে, নাও আসতে পারে, কোনো গ্যারান্টি নেই। আগে মেন সিলেবাস শেষ করবো, তারপরে যদি টাইম থাকে তখন। ক্যাপাসিটার বা ক্যাপাসিটেন্স বলে যে টপিকগুলো থাকে, ওখান থেকে 5 থেকে 6 নম্বর আসছে আউট অফ সিলেবাসে। তারপরে আসে কারেন্ট, রেজিস্ট্যান্স, ঠিক আছে? তারপরে ওহমের সূত্র, এই সমস্ত টপিক থেকে 2 থেকে 3 নম্বর আসছে। তারপরে ম্যাগনেটিক সার্কিট, কেন এগুলো লিখছি এরপরে বুঝতে পারবে। ম্যাগনেটিক সার্কিট 2 থেকে 3 নম্বর।
তারপরে রেডিও অ্যাক্টিভিটি, 1 থেকে 2 নম্বর আসছে। আর অ্যাটম প্লাস মডার্ন থেকে মোটামুটি 1 থেকে 2 নম্বর আসছে। আর কিছু মিসলিনিয়াস টপিক আছে যেটা আসছেও, কোনোবারে আসছে কোনোবারে আসছে না, 0 থেকে 1 মার্কস লিখে রাখো। এবার দেখো একটা মজার বিষয়, দেখো আউট অফ সিলেবাসের কিছু টপিক আছে যার জন্য আমাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে না। এটা কিন্তু ইলেকট্রিক্যালে তুমি যদি একটু পড়ে নাও ভালো করে খেয়াল করে দেখো কেন আমি লিখলাম এটা। স্যার যেটা আউট অফ সিলেবাস আসবে সেটা তো এরকম ভাবে লিখে মার্ক করার কোনো দরকার নেই, ভালো করে খেয়াল করো যেগুলো আমি হাইলাইট করছি। ইলেকট্রোস্ট্যাটিক্স, ক্যাপাসিটার যেগুলোর কিন্তু আইডিয়া তোমরা মানিক স্যার যখন পড়াবে তখন কিন্তু মোটামুটি একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে। তাহলে ওটাকে যদি একটু ডিটেলে পড়ে নাও তাহলে কি হয়ে গেল, আমার ফিজিক্সের আউট অফ সিলেবাসটা আমার গ্রিপে চলে আসলো। কথাটা বুঝতে পারছো স্ট্র্যাটেজিটা কি হবে? খুব ইম্পর্টেন্ট। পড়াশুনো তো করবে অনেকেই, পড়াশুনো 10,000 12,000 ছেলে করছে গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু এই স্ট্র্যাটেজি কতজন ফলো করছে সেটার উপরেই খেলা ঘুরছে। কথাটা বুঝতে পারছো? একজনের 1000 র্যাঙ্ক আর একজনের 100 র্যাঙ্ক, ডিফারেন্সটাই স্ট্র্যাটেজির উপর। আগে তো স্ট্র্যাটেজি, পড়াশুনো তো গাধার মতন এক গাদা জিনিস পড়ে তো লাভ নেই, আগে স্ট্র্যাটেজিতে বুঝতে হবে যে কোনটা পড়লে কোনটা এফেক্টিভ হবে, কোনটা ছাড়লে, ছাড়াটাও ইম্পর্টেন্ট এখানে। ক্লিয়ার? এখন তুমি ভাবো একটা ছেলে যে পড়াটা শুরুই করছে ইলাস্টিসিটি, গ্র্যাভিটেশন, মডার্ন ফিজিক্স থেকে, কি লাভ? পরীক্ষায় আদৌ আসবে কিনা কোনো গ্যারান্টি নেই, আসলো 1 নম্বর। তাহলে 1 নম্বর এই 3টে আমি শেষে রাখবো, আগে আমি মেন সিলেবাস যেগুলো হাই ওয়েটে থাকে সেগুলো কভার করি। কথা বুঝতে পারছো আমার স্ট্র্যাটেজি কি বোঝাতে পারছি আমি স্ট্র্যাটেজিটা? হ্যাঁ, আগে তো আমার যেটা হাই ওয়েটের চ্যাপ্টার আগে তো আমি সেই সিলেবাস গুলোকে গ্রিপে আনবো, তারপরে যেগুলো লো ওয়েটের চ্যাপ্টার সেগুলোকে আমি দেখবো, বা ওগুলো স্কিপ করে গেলেও কোনো আমার যায় আসে না। ক্লিয়ার? বলতে পারলাম? কিন্তু মজার বিষয় হচ্ছে আউট অফ সিলেবাসের এই টপিকগুলো, এই যে কারেন্ট, ইলেকট্রিসিটি, এগুলো অলরেডি তোমরা এফটিবিলিটিতে পড়বে, ম্যাগনেটিক সার্কিট অবধি। তাহলে এই 3টে চ্যাপ্টার, ইলেকট্রোস্ট্যাটিক, কারেন্ট, ওহমস ল এবং ম্যাগনেটিক সার্কিট, এই 3টে চ্যাপ্টার যদি এফটিবিলিটিতে একটু ভালো করে পড়ে নাও তাহলে আউট অফ সিলেবাসে যদি এই নাম্বারগুলো আসে এই নাম্বারগুলো কিন্তু তুমি চোখ বুজে তুলে নিতে পারবে। কথাটা বুঝতে পারলাম? আর এই লাস্টের যে দুটো টপিক আছে এইগুলো দরকার নেই পড়ার। কথা বুঝলে? জলভাত। তাহলে এই টোটাল জায়গাটা থেকে আমরা টোটাল কত কভার করলাম? মোটামুটি টোটাল 17 থেকে 18 কভার করে গেলাম, যদি আউট অফ সিলেবাস আসে। মনে রাখবে, ইফ ইট ইজ বিয়ন্ড আওয়ার সিলেবাস, যদি তোমাদের বেলাতেও ওরকম করে থাকে। ঠিক আছে, এবছরটা দেখি তাহলে একটা আইডিয়া পাবো। তোমাদের তো বলেছিলাম গল্পটা, 1 বছর কি করছে, কিছুটা সিলেবাসে দিচ্ছে, কিছুটা আউট অফ সিলেবাসে দিচ্ছে, আবার 1 বছর কিছুটা সিলেবাসে দিচ্ছে, কিছুটা আউট অফ, 1 বছর পুরোটাই আউট অফ সিলেবাস আর কিছুটা সিলেবাস, এইভাবে করছে 2-3 বছর অল্টারনেটিভ চলছে। বুঝতে পেরেছো এই কথা? বুঝলে? হ্যাঁ স্যার। ওকে স্যার, স্যার বলো। ফ্লুইড একটু বলে দিন না, মানে কি ভিসকোসিটি, তারপর ফ্লুইড হাইড্রোলিক্স ওইটা। হ্যাঁ, এই যে ফ্লুইড এন্ড হাইড্রো যেটা বলেছি এর মধ্যে ওই তোমার ভিসকোসিটি, সারফেস টেনশন, এই ধরনের টপিক গুলো থাকে। বুঝতে পেরেছো তো? যখন পড়াবো তখন ডিটেলস বুঝতে পারবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এগুলো তোমাদের সৌরভ পড়াবে। ঠিক আছে, সৌরভ কিন্তু খুব ভালো ইয়ে করে, জানো তো? সৌরভকে একটু ইয়ে করবে, একটু স্যারের থেকে মানে ডিটেলে করার চেষ্টা করবে। তো সৌরভ কিন্তু 3-4 বার জিলেটে কোয়ালিফাই করেছে, ভালো ভালো র্যাঙ্ক নিয়ে। তো স্যারের কাছে ভালো করে পড়বে, এবং আমি সম্ভবত তোমাদের পড়াবো হচ্ছে ইউনিট ডাইমেনশনটা পড়াবো, এইটা পড়াবো আমি মেনলি, এটা এটা কি পড়াবো। ফাউন্ডেশনের মধ্যে না ওটার বাইরে? ওই ইউনিট না, ডাইমেনশন। ফাউন্ডেশনের বাইরে বলছি, ফাউন্ডেশন আলাদা, ফাউন্ডেশনের বাইরে আমি এটা পড়াবো, মানে পড়াতে পারি, জেনারেলি প্রত্যেক বছর পড়াই। আর এইটা পড়াই, 3 আর 6টা আমি পড়াই, মার্ক করে রাখতে পারো। ঠিক আছে, আর বাকিগুলো সব সৌরভ পড়াবে। আমি শুধু 3 আর 6 নম্বর টপিকটা পড়াই, কাইনেমেটিক্সটা পুরো পড়াতে পারি অথবা হাফ পড়াতে পারি, যাই হোক মোট কথা কাইনেমেটিক্স আমি পড়াই আর ইউনিট ডাইমেনশনটা আমি পড়াই, বাকিগুলো সৌরভ পুরোটাই কভার করবে। ঠিক আছে, আর এই দিকের মধ্যে এই যে টপিকগুলো রয়েছে এইগুলো সৌরভ পড়াবে না, কেউই পড়াবে না, কিন্তু এইগুলো আমার রিকোয়েস্ট এটাই যে যেহেতু এগুলো আউট অফ সিলেবাস, এগুলো পড়ানো মানে বেকার, টাইম নষ্ট। বুঝতে পারছো তো? ওই জন্য এগুলো কেউ পড়াবে না। কিন্তু আমার যেটা স্ট্র্যাটেজি, আমি শুরুতেই জন্য বলে রাখছি, এত কথা বলার একটাই, এগুলো তো পরে বলার সময় থাকবে না, যখন টপিক শুরু করবো টপিক শেষ, প্র্যাকটিস শুরু করবো প্র্যাকটিস শেষ, তখন এত গল্প হবে না। প্রথমে এই যে 1-2 ক্লাস খুব ইম্পর্টেন্ট। অনেকে মনে করে স্যার কি ফালতু গেজানো হচ্ছে 1 ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে, সেটা আবার রেকর্ডিং হচ্ছে, সেটাকে আবার নোট করতে বলছেন, কিন্তু পুরো খেলা দাঁড়িয়ে আছে এটার উপর, আমি মনে করি, তাই না? কারণ কি এই স্ট্র্যাটেজি গুলোই তো তোমাকে আলটিমেটলি বাকি 1000-2000 লোকের থেকে তোমাকে আলাদা কিছু করে দিচ্ছে, এই যে স্ট্র্যাটেজি ধরে এগোনো। ঠিক আছে, কারণ এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, এগুলো শুধু খাতায় বা একটা নোটের মধ্যে করে পাঠিয়ে দিলাম, তাহলে তো আমি লিখেও পাঠিয়ে দিতে পারতাম, আমি বললাম যাও ইন্ট্রোডাকশন ক্লাস শেষ। এত ধরে ধরে তো ক্লাস নিয়ে তো বলার কোনো মানে হয় না, ঠিক কিনা?
তো এটা বলার কারণ একটাই যে এই জিনিসগুলোকে মাথায় রাখার চেষ্টা করবে। সো মনে রাখবে এই দুটোকে স্যার যখন পড়াবে, মানিক স্যার ভালো করে এইগুলোকে রেডি করে নেবে, ঠিক আছে? এবার আমাদের যদি দেখি যে সব সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, অঢেল টাইম আছে, এক্সট্রা কিছু করানোর দরকার আছে, তখন আমি সেটা সাজেস্ট করে দেবো, ঠিক আছে? কারণ আমি যতক্ষণ না হ্যাঁ বলবো ততক্ষণ তো কেউ কিছু করবে না আমার কথার বাইরে। তো সেটা আমি স্ট্র্যাটেজি প্রত্যেক বছর স্ট্র্যাটেজি আলাদা হয়, তখন সেটা আমি দিয়ে দেবো। আপাতত এটুকু মনে রাখো, যখন মানিক স্যার পড়াবে এই টপিকগুলোকে ডিটেলে পড়ে নেবে, এই 3টে টপিক ডিটেলে পড়ে রাখবে সেফটির জন্য। বুঝতে পারলাম? হালকা বুলকা পড়তে যাবে না, ভারী ভরকম পড়বে, ঠিক আছে? বোঝা গেছে মোটামুটি? আচ্ছা, এবার আসি কি বলছিলাম যেন, হ্যাঁ, এবার আসি টার্গেট। এক সেকেন্ড দাঁড়াও তো। এবার হচ্ছে স্যার টার্গেট। স্যার কত টার্গেট আমার নিয়ে চলা উচিত মোটামুটি ভাবে? আমি ধরে নিচ্ছি যদি 50% ইন সিলেবাস হয়, 50% আউট সিলেবাস হয়, তো আমার মিনিমাম টার্গেট হবে সব মিলিয়ে মোটামুটি 17 থেকে 18 আমি যেন মিনিমাম তুলতে পারি ফিজিক্সে, এটা আমার টার্গেট হওয়া উচিত। মার্কস 17 থেকে 18 মার্কস, ঠিক আছে? মানে যদি সব পুরো সিলেবাসে আসে, ঠিক আছে? এবার যদি এর হাফ হাফ সিলেবাস আসে, তাহলে এর হাফ ধরে নাও, মোটামুটি মানে 10-এর কাছাকাছি মোটামুটি তুলতে হবেই, 9 হয় 10 ধরে রাখো, ঠিক আছে? তো যদি সব সিলেবাস ঠিক থাকে, যদি দেখো সব ঠিক থাকে, সব ঠিক থাকে, তাহলে তোমাদেরকে মাথায় রাখতে হবে 17-18 যেন মিনিমাম ওঠে 35-এর মধ্যে, ঠিক আছে? আর যদি বিয়ন্ড সিলেবাস করে, তাহলে টার্গেট রাখতে হবে যেন আমরা মিনিমাম 9 থেকে 10 তুলতে পারি। বোঝা গেল টার্গেটটা? 35-এর মধ্যে বলছি আমি। দেখো আমি কিন্তু একবারও এমন কিছু বলছি অবাস্তব কথা? তাহলে তো আমি বলতেই পারতাম হ্যাঁ 35-এর মধ্যে তোমাকে 32 তুলতে হবে, তুমি এটা মাথায় রেখে চলো। আমি কি কোনো অবাস্তব কথা বলছি? তোমরা শুরুর দিন থেকে দেখে আসছো, আমার যেটা কথা হবে সেটা প্র্যাকটিক্যাল কথা হবে, যেটা কথা হবে অনেস্ট কথা হবে, যেটা কথা হবে স্বচ্ছ কথা হবে, যেটা একটা যে কোনো স্টুডেন্ট পারবে করতে, যেটা পারার মতন গল্প, তাই না? আমি এখন ভুলভাল একটা কথা বলে দিলাম, দিয়ে বললাম হ্যাঁ হ্যাঁ ফিজিক্সে তো ও তো 32 তুমি আরামসে পাবে, কোনোদিন সম্ভব না। প্র্যাকটিক্যাল জায়গায় প্র্যাকটিক্যালের মতন তুমি 100% সিলেবাস করলেও তুমি 32 পাবে না 35-এর মধ্যে, পাওয়াটা সম্ভব না। তাই হলে তাহলে তো 90 উঠে যেত। তাহলে আমি কেন বলছি যে টপার হচ্ছে সে 50 থেকে 55 পাচ্ছে, তার বেশি পাওয়া যাচ্ছে না 120-র মধ্যে, মানে 50%ও পাচ্ছে না। কথাটা বুঝতে পেরেছো? তো কোশ্চেন নিশ্চয়ই হার্ড হবে, তো সেই হার্ডের পার্সপেক্টিভেই আমি বলছি আমার ফুল প্রিপারেশন নেবার পরও আমি 17-18 করা মানে ম্যাক্সিমাম তুমি টপ করে বসে আছো, তুমি র্যাঙ্ক 1-2 করে বসে আছো তুমি অলরেডি। কথাটা বুঝতে পেরেছো? তো যেটুকু বলছি জেনুইন কথা, যেটুকু কথা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা, কোনো ওরকম ফালতু ফেক কথা, টেস্ট মারা কথা, আর ওরকম আকাশে উড়বে তুমি পাকনা মেরে, ওইসব কোনো গল্প নেই এখানে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে 17-18 আমরা মিনিমাম তুলতেই হবে আমাকে, এই টার্গেটটা রেখে আমরা সিলেবাসটাকে ভালো করে কভার করবো। ক্লিয়ার? বোঝাতে পারলাম জিনিসটা? জলভাত? হুম, হ্যাঁ স্যার। ওকে। এবার শুনে নাও ডেইলি টার্গেট শোনো। সিলেবাসের মধ্যে যেগুলো আছে সেখান থেকে মিনিমাম 10টা করে কোশ্চেন ফিজিক্সে প্রতিদিন করতে হবে। আর আউট অফ সিলেবাসে যেহেতু এটা নেই টপিকে, তো এটা মিনিমাম 2 থেকে 5টার মধ্যে যেটা পসিবল এগুলো করবে ডেলি, ঠিক আছে? তো এইভাবে জিনিসটা করতে হবে। এবার আসি স্যারের রেফারেন্স গুলো বলুন। ফিজিক্সটা যেহেতু একটু হার্ড আছে, ফিজিক্সটা কোনো বই ওরকম ভাবে ফলো করতে যাবে না, ঠিক আছে? জেনারেলি আমি যেটা বলি, আগে সৌরভ স্যারের দেখবে ক্লাস শেষ হয়ে গেলে স্যার একটা এমসিকিউ সেট পাঠায়। প্রথম কাজ আছে আগে সৌরভ স্যারের এমসিকিউ সেটটা কমপ্লিট করা, এটা হবে প্রথম কাজ। 2 নম্বর স্যারের সেট কমপ্লিট হয়ে গেলে স্যার এটা দেখবে কোশ্চেনের সেট দেয় 10টা 12টা 15টা করে প্রতিটা চ্যাপ্টারের দেয়, কারণ যেহেতু হার্ড তো ফিজিক্সটা অতটা বাইরে থেকে করতে পারবে না, করলেও প্রবলেম হয়ে যাবে এবং সেটা প্যাটার্ন ম্যাচ করবে না। আর প্যাটার্ন না ম্যাচ করলে তাহলে পড়ে লাভ কি? তাহলে তুমি আমার কাছে পড়ে লাভ নেই, তোমার কাছে তুমি তো নর্মাল ইউটিউব দেখেও পড়ে নিতে পারো, ঠিক না? যা খুশি যদি কোশ্চেন প্র্যাকটিস করতে, তাহলে তো দেখে লাভ নেই, তাহলে তো কোচিং পড়ে লাভ নেই। কোচিং পড়বে কেন?
তোমার ওরিয়েন্টেড জিনিস হতে হবে, তাই না? ওই জন্য এর এর মানে তুমি যদি যেমন ম্যাথের ক্ষেত্রে বললাম যে ডাব্লিউবিজেই প্রিভিয়াস ইয়ার, যেই মেনের প্রিভিয়াস ইয়ার 5-6 বছর কালেক্ট করলেই বা পড়লেই বা এই বই ফলো করলে হয়ে যাবে, ফিজিক্সের ক্ষেত্রে সেটা হবে না, ফিজিক্সের ক্ষেত্রে অনেক বুঝে শুনে করতে হবে। ওই জন্য প্রথম কাজ হবে সৌরভ স্যারের এমসিকিউ ক্লাস, দ্বিতীয় যেটা টার্গেট হবে প্রিভিয়াস ইয়ার জিলেট, আর 3 নম্বর হবে আরিহান্ট থেকে, এগুলো পিডিএফ ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, বা না হলে বলবে সৌরভ পাঠিয়ে দেবো, আমি পাঠিয়ে দেবো। আরিহান্টের যে পিডিএফ হয় সেখানে দেখবে যেই মেন আর ডাব্লিউবিজেই প্রিভিয়াস ইয়ার, ব্যাস এই তিনটেই মেনলি কভার করবে। এর বাইরে কিছু করার দরকার নেই, বাকি এবার মক টেস্ট কোশ্চেন বা যেগুলো সাজেশন কোশ্চেনে দেওয়া হয় ওইগুলো থেকেই কভার হয়ে যাবে, ঠিক আছে? এবার আমি মাঝে মাঝে কি করি, নিটের কিছু কোশ্চেন দিয়ে দিই, বাট এগুলো আমি সাজেশন দিয়ে দিই, ঠিক আছে? তো ওগুলো সাজেশন হিসাবে রাখো। আমি মাঝে মাঝে কিছু নিটের কোশ্চেন দিই, নিট ফিজিক্সের, বাট ওগুলো আমি পুরো সাজেশন দিই, মানে তোমাদের একদম সিলেবাস ওরিয়েন্টেড, যদি ওইগুলো আমি পাঠাবো যখন তখন পড়বে, তো সাজেশন। এর বাইরে বেশি নানা রকমের বই বে করলেই পাজেলড হয়ে যাবে, আর হায়ার লেভেলের কোশ্চেন থাকবে, পারবে না, মাথা মাথা খারাপ হয়ে যাবে। তো মেনলি স্যারের আগে নোটটা ফলো করবে, স্যারের এমসিকিউ সেটটা বড় করবে, তারপরে জিলেট প্রিভিয়াস ইয়ার ফলো করবে, তারপরে আরি হ্যান্ড পার্টিকুলারলি পাবলিশ বলে দিচ্ছি, ঠিক আছে? আরি হ্যান্ড বা ডিসি পান্ডের ওগুলো ওখান থেকে কালেক্ট করে দেয় বেসিক্যালি। তো আরিয়ান বা ডিসি পান্ডের আমরা ওই যেই মেন বা ডাব্লিউজেই যে ফিজিক্সের যে পার্টগুলো আছে সেই পার্টগুলো শুধুমাত্র করবো, সেগুলো সবই দিয়ে দেবো, এরকম কোনো ব্যাপার না তোমাকে হাতে খুঁজতে হবে, আমি জাস্ট বলে রাখছি মাথায় রাখার জন্য, ঠিক আছে? তো ওখান থেকে আমরা ওই পার্টগুলোকে কভার করাবো ওইটা, আর মাঝে মাঝে আমি কিছু চ্যাপ্টার, সব চ্যাপ্টার না, কিছু চ্যাপ্টারে আমার যেগুলো মনে হয় ইম্পর্টেন্স সেগুলো আমি বেছে বেছে সাজেস্টিভ বানিয়ে সাজেশন বানিয়ে আমি নিটের থেকে কিছু নিট ফিজিক্সের কিছু কোশ্চেন পাঠাবো, সেইগুলোকে ওখান থেকে খালি করতে হবে। মোটামুটি এই জিনিসগুলো করলেই তোমার ফিজিক্স মোটামুটি রেডি হয়ে যাবে। ক্লিয়ার? এই বোঝা গেল? হ্যাঁ স্যার। ফিজিক্সের কোনো বই কিনে লাভ নেই, কারণ আমি শুরুতেই বললাম, কারণ ফিজিক্সটা যেহেতু হার্ড আছে। কেন বলছি ফিজিক্সটা যেহেতু হার্ড আছে, তুমি পার্টিকুলারলি যদি তোমাকে যদি বলেও একটা বই, ওই একটা বই পড়েও তুমি আলটিমেটলি জিলেটের কোশ্চেন সলভ করতে পারবে না, তোমাকে এখানে মাল্টিপেল্টের অল্প অল্প করে করতে হবে, বুঝতে পেরেছো? মানে 10-12টা বই থেকে অল্প অল্প ইম্পর্টেন্ট জিনিসগুলোকে তুলে তুলে তোমাকে করতে হবে, এবং দুটো চ্যাপ্টারের জন্য অন্য বই, তিনটে চ্যাপ্টারের জন্য অন্য বই। ওই জন্য আমি যেমন ম্যাথে বলে দিলাম যে এই বইগুলো কিনলে চলে যাবে তোমার, এখানে কিন্তু ওরকম বলতে পারবো না। তুমি যদি বলো যে স্যার একটা বই বলে দিন এরকম যা খুশি, আমি বলে দিতে পারি, কিন্তু আলটিমেটলি তোমার কোনো কাজ হবে না, বেকার টাকাটা ওয়েস্ট হয়ে যাবে। ওই জন্য ফিজিক্সের ক্ষেত্রে পুরোপুরি আমরা যে মেটেরিয়াল গুলো দেবো পুরোপুরি ওই মেটেরিয়ালের উপরই তোমাকে ভরসা করে চলতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, এবার তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নেট থেকে নামিয়ে করো, সেগুলো কোনো অসুবিধা নেই। নিটের কোশ্চেন করতে পারো, যেই মেনের করতে পারো, ডাব্লিউবিজেই করতে পারো, ওটাতে করতে পারো, ঠিক আছে? বা ওই যে বইগুলো কিনবো ওর মধ্যে যদি কোনো ফিজিক্সটা ওর সাথে ইনক্লুডেড থাকে, ওর ফিজিক্স নিয়ে ওর শুধু প্রিভিয়াস ইয়ার করো, বাট এর বাইরে কোনো বই ফলো করার দরকার নেই যতক্ষণ আমরা রেফারেন্স দেবো, কারণ রেফারেন্সের উপরেই মেনলি তোমাকে এটা ফোকাস করতে হবে। এই কথা বুঝলে? জলভাত দেখো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, কেমিস্ট্রিটা আমি বলতে পারবো না, কেমিস্ট্রিটা ম্যাম এসেই বলবেন, বুঝতে পেরেছো তো? কেন কেমিস্ট্রিটা আমি একদমই, দেখো ফিজিক্সটা তাও পড়াই বলে আমার এত কিছু নলেজ আছে বলে আমি তাও গাইড করলাম। কেমিস্ট্রিটা ঠিক আমি অতটা ডিটেলে বলতে পারছি না, ওটা একবার আমি ম্যামকেই বলবো, ম্যাম তো নেবেন একটা বেসিক ক্লাস, ওটা ম্যামকে আমি বলে দেবো, যেদিন টাইম হবে ম্যাম তো আগে থেকে জানিয়ে দেবে, বেসিক ক্লাসের আগেই তোমার ইন্ট্রোডাকশনটা বলে দেবে, হ্যাঁ? তো ম্যাম মোটামুটি ডিসকাস করে দেবে কোন কোন চ্যাপ্টার আছে কি না আছে। আমি শুধু এফটিবিলিটা একটুখানি বলে রাখি, এফটিবিলি আমি চ্যাপ্টার নিয়ে যাবো না, এফটিবিলি শুধু কটা কথা বলবো। মনে রাখবে এফটিবিলি তো কত নাম্বার আছে? 10 মার্কস। কটা কোশ্চেন আছে? 10টা এমসিকিউ আছে। একটা কথা কান খুলে শুনে নাও, আমার ক্লাস মিস হোক, সৌরভের ক্লাস মিস হোক, আমাদের ক্লাস মিস হলে কোনো কিছু অতটা ভয়ের ব্যাপার নেই। কেন? আমরা বেশি বেশি ক্লাস নিয়ে একদিন করবে না, অন্যদিন করবে, অন্যদিন করবে না, অন্যদিন করিয়ে দেবো, এই দিন বুঝতে পারলেন অন্যদিন বুঝিয়ে দেবো। কিন্তু যেটা মিস করা যাবে না সেটা হচ্ছে এফট্রিপলি, সপ্তাহে একটাই ক্লাস, যেদিন থেকে শুরু হবে মাথায় রাখবে, সপ্তাহে একটাই ক্লাস, এবং এটা ওয়ান শট ক্লাস, কোনো রিপিটেশন হবে না, কোনো কিছু হবে না। স্যারকে পাওয়া খুব মুশকিল, বারবার বলছি, স্যার কিন্তু হাইলি কোয়ালিফাইড লোক, খুবই এক্সপিরিয়েন্স এই বিষয়, এবং স্যার যেটা একবার পুড়িয়ে দেবে সেটার উপরে কোনো কিছু কথা বলতে হবে না, পুরো জল ভাত করে দেবে স্যার। কিন্তু চেষ্টা করবে স্যারের একটাই ক্লাস, চেষ্টা করবে যতটা সম্ভব লাইভে অ্যাটেন্ড করার, স্যারের ক্লাস যেন মিস না হয়। সো ট্রাই টু অ্যাটেন্ড ইচ অ্যান্ড এভরি ক্লাস। বুঝতে পারলাম? যদি মনে হয় যে না সন্দীপ স্যারের ক্লাস একটা মিস হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, সৌরভ স্যারের একটা ক্লাস মিস করে গেল, কোনো আর্জেন্ট, আমি বলছি না জোর করে বলছি না মিস করতেই, আমি বলছি কোনো ইমার্জেন্সির জন্য, ঠিক আছে, হয়ে গেল, সেটা আলাদা বিষয়, এমনিতে ভিডিও সবই থাকবে, বাট চেষ্টা করবে এফটিবিলিটা যাতে মিস না হয়, ঠিক আছে? সেম ভাবে কেমিস্ট্রিরও বলছি, কেমিস্ট্রিও সপ্তাহে একটা ক্লাস থাকে, বুঝতেই পারছো, কেমিস্ট্রিও কি থাকে,
উইকে একটাই ক্লাস থাকে, 1 ক্লাস। চেষ্টা করবে কেমিস্ট্রিও যাতে মিস না হয়। আরেকটা কথা বলে দিই, খুব দেখছি তো 4-5 বছর ধরে কেমিস্ট্রি সাবজেক্ট না খুব হেলায় ফেলায় পড়ে ছেলেপিলে, খুব হেলায় ফেলায় পড়ে। হ্যাঁ, খুব পাণ্ডিত্য দেখায়, ম্যাথ পড়ছি, ফিজিক্স পড়ছি, ম্যাথ পড়ছি, ফিজিক্স পড়ছি, কেমিস্ট্রিটা খুব হেলা ফেলায় করে। আমি বলছি বাবা, আমি প্রত্যেক বছর শুরুতে এই কথাগুলো বলে দিই, আমি বলছি বাবা সব থেকে স্কোরিং সাবজেক্ট যদি কিছু থেকে থাকে জিলেটে, সেটা হচ্ছে কেমিস্ট্রি। কিন্তু প্রবলেমটা হচ্ছে ছেলেপিলে এত নেগলিজেন্সি, এত নেগলিজেন্সি, এত নেগলিজেন্সি, পড়তেই চায় না, গায়ে যেন জ্বর এসে যায়। কেন? আমরা ইঞ্জিনিয়ারিং পড়ছি, কেমিস্ট্রি কেন পড়বো? আরে বাবা, ইঞ্জিনিয়ারিং পড়ছি, কেমিস্ট্রি পড়বো মানে তোমার এখানে র্যাঙ্ক করতে হবে ভালো, তার জন্য নাম্বার। কিন্তু কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট, যদি একটু পড়ে নিতে পারো হালকা ফুলকা শুরু থেকে, এবং যদি ফাঁকি না মারো, আমি তোমায় বলছি কেমিস্ট্রি থেকে নাম্বার যেটা তুলে রাখে না, তারাই দেখবে জিলেটে অনেকটা এগিয়ে থাকে। টপের দিকে রাং দেখবে তারা কেমিস্ট্রিটা অনেক আগে থেকে এগিয়ে রেখে দিয়েছে। তো আমার রিকোয়েস্ট এটাই থাকবে, অনেকে বেশিরভাগ ছেলে মেয়ে কি করে, কেমিস্ট্রিটা খুব হেলায় ফেলায় করে। কেন বলো তো? স্যার কেমিস্ট্রির তো কোনো পার্টি থাকে না, তাও ম্যাথ ফিজিক্স আমাদের থাকে এগুলোতে, সিলেবাস গুলোর মধ্যে, তাই জন্য স্যার কেমিস্ট্রি। কিন্তু আমি তোমায় বলছি কেমিস্ট্রিটা অল্প অল্প করে কেমিস্ট্রি সাবজেক্টটাকে রেডি করে নাও, কারণ কেমিস্ট্রি যদি রেডি করে নাও খুব সুবিধা হবে। কারণ কি, এটা খুব স্কোরিং সাবজেক্ট। কেমিস্ট্রিতে কিন্তু বলছি নাম্বার তোলাটা খুব ইজি, ফিজিক্সে তুলতে তোমার দম বেরিয়ে যাবে যতটা, কেমিস্ট্রি কিন্তু তার 4/1 তুমি সময়তে, বা 4/1 এবারে কিন্তু তার থেকে বেশি নাম্বার তুলে দিতে পারবে। বুঝতে পেরেছো? মানে আমি বলছি ফিজিক্সে 5 নম্বর তোলার কেমিস্ট্রির 5 নম্বর তোলা আকাশ পাতাল তফাৎ। কথা বুঝতে পেরেছো? কারণ কেমিস্ট্রিতে সেরকম কঠিন প্রশ্ন বানানো যাবে না, কিন্তু ফিজিক্সে অনেক কঠিন থেকে কঠিন প্রশ্ন বানানো যেতে পারে। আবার বলছি এটা ডিমোটিভেশনের জন্য বলছি না, তোমাকে সিনারিওটা বুঝতে হবে। কথা বুঝতে পারছো আমার কথা? এটা নিয়ে কেউ ভয় পাচ্ছ নাকি? হুম, ভয় পেও না কিন্তু। এটা তোমাকে ভয় দেখানোর জন্য বলছি না, মার্কেটের সিনারিওটা তোমাকে বুঝতে হবে, কি চলছে প্রিপারেশনের এখন, কি ব্র্যান্ড ভ্যালু কি চলছে প্রিপারেশনের, প্রিপারেশনে এখন স্ট্র্যাটেজি কি চলছে, সেই স্ট্র্যাটেজিটাকে বুঝতে হবে, এবং সেই লুপ হোল গুলোকে মেকআপ দিতে হবে। বুঝতে পেরেছো তো? তো আমি সবাইকে বলবো কেমিস্ট্রিটা খুব সিরিয়াস ভাবে নেবে। আমি যেটা প্রত্যেকবার দেখি ছেলেপিলেকে এত বারণ করি, আর ছেলেপিলেটা সেই ভুলটাই করে। আমি বারবার বলেছি কেমিস্ট্রি কোনো রকম গা হেলামো করবে না। তোমার গা হেলামো ফিজিক্সে একটু করো, ম্যাথের 2-1 চ্যাপ্টারে করো, তাও সেটা সহ্য হয়ে যাবে, কিন্তু কেমিস্ট্রিতে গা হেলামো করা যাবেই না। বুঝতে পেরেছো? কেমিস্ট্রিটা খুব সিরিয়াস ভাবে নিতে হবে। এই বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে। স্যার। এফটিপিলিটের গোটা তোমার সারা বছর ধরে এফটিপিলিতে হয়তো হার্ডলি 20টার কাছাকাছি ক্লাস হবে, সব মিলিয়ে বলছি। যেখানে ম্যাথে একটা চ্যাপ্টারই 20টা ক্লাস হয়ে যাবে, সেখানে এফটিপিলি গোটা সাবজেক্টটাই হয়তো 20টার মধ্যে মানে ক্লাস হবে। হার্ডলি বলছি 20টার মধ্যে হবে, তার বেশি হয়তো হবে না। ঠিক আছে, 20টা-22টার কাছাকাছি হয়তো ক্লাস হবে টোটাল। চেষ্টা করবে এই 20টা ক্লাস যেন সারা বছরে 20টা, বলছি মানে কিছুই নয়। বুঝতে পেরেছো তো? 20টা-22টা ক্লাস সারা বছরের ক্ষেত্রে কিছুই নয়, মানে একটা একটা করে সপ্তাহে হচ্ছে। বুঝতে পেরেছো তো? তো 20টা মিনিমাম বলছি, মিনিমাম এই 20টা-22টা যে মেন ক্লাস, সেই মেন ক্লাস যেন কোনোভাবে মিস না হয়, এটা মাথায় রাখো। আর সেম ভাবে কেমিস্ট্রিরও মেন ক্লাসগুলো যেন কোনোভাবে, যা দেখো কেমিস্ট্রি যেগুলো মুখস্থর পার্ট রয়েছে, ধরো ওয়াটার রয়েছে, ঠিক আছে, মেটালার্জি রয়েছে, এগুলো যেন অনেকটা মুখস্থর পার্ট রয়েছে, এইগুলো মিস করে গেলে কোনো ভয়ের ব্যাপার নেই। কিন্তু বিশেষ করে যেমন ধরো দেখো অ্যাটমিক স্ট্রাকচার, এগুলো মিক্স করা যাবে না, একদম জিরো থেকে বুঝতে হবে। তারপর ধরো নাও কেমিক্যাল বন্ডিং, খুব খুব এগুলো কনসেপচুয়াল চ্যাপ্টার। ঠিক আছে, ঠিক আছে, রিডাকশন, মানে রেডক্স রিয়াকশন, ওই যে পার্ট গুলো রয়েছে ওইগুলো। ঠিক আছে, কেমিস্ট্রির লোক নয় আমি, অত ভালো বলতে পারছি না, এগুলো ম্যাম এসে ডিসকাস করবে। আমি তো কেমিস্ট্রি পড়াই না, অতটা আমার কাছে আইডিয়াও নেই। বাট মোটামুটি যেগুলো আমি জানি, যে 2-3টে চ্যাপ্টার কি হয়, খুব কনসেপচুয়াল চ্যাপ্টার থাকে, এই চ্যাপ্টার গুলো কিন্তু মিস করা যাবে না, শুরু থেকে একদম গোড়া থেকে পড়তে হবে। এবং তার আগে ইন্ট্রোডাকশন ক্লাসে ম্যাম যেগুলো বলবেন, বেশিরভাগ ছেলেপিলে যে ভুলটা করে প্রত্যেক বছর, আমি আবারও বলছি, একদম যেগুলো বলে দেবেন ম্যাম, মনে হয় পিরিয়ড টেবিল বা কিছু ফর্মুলা বা কিছু জিনিস হয়তো দেখিয়ে দেবেন, ওইগুলো কিন্তু শুরুতে তাড়াতাড়ি করে রেডি করে নেবে। খুব বেশি কেমিস্ট্রির বেসিক ক্লাস হবে না, হয়তো 1-2 ক্লাস হবে, ওই 2 ক্লাসের মধ্যে ওইগুলো কমপ্লিট হয়ে যাবে। ওইগুলো কিন্তু রেডি করে, ওগুলো ফেলে রাখবে না, রেডি করে নেবে, যাতে মেন সিলেবাসে ঢুকলে যাতে প্রবলেম না হয়। ঠিক আছে, আর আমার ম্যাথে সব থেকে বেশি বেসিক ক্লাস হবে, সব থেকে বেশি ফাউন্ডেশন হবে ম্যাথ আর ফিজিক্স। ঠিক আছে, যার মধ্যে বেশিরভাগটা আমি পড়াবো। তো ম্যাথ 15টার কাছাকাছি ক্লাস হয়ে যাবে, সেই 15টা ক্লাস যেন কোনোভাবে মিস না যায়, ভালোভাবে রেডি করতে হবে একদম ডে 1 থেকে। ঠিক আছে, আর এদিকে এক্সাম ডে স্ট্র্যাটেজি বলে দিলাম, বুকস বলে দিলাম। শুধুমাত্র বাকি রইলো তোমার এফটিপিলি। এফটিপিলিতে কিছু বলার নেই, স্যার যা বলবে সেটাই। এফটিপিলিতে কোনো বইও ফলো করার দরকার নেই, স্যার যা দেবে তাই। এফটিপিলিতে কিচ্ছু দেখতে হবে না, কোনো বই ফলো করবে না, কিচ্ছু করবে না, স্যারই পাঠিয়ে দেবে কোশ্চেন, স্যারই মক টেস্ট বানাবে, স্যারই দেবে, স্যারের পুরো মেটেরিয়াল পাবো 10 নম্বর পুরো রেডি। স্যার যা পাঠাবে সেটা যদি পুরো কমপ্লিট করো, 10 নম্বর পুরো তোমার হাতে, 10 নম্বরের বাইরে তোমার কিচ্ছু একটা কোশ্চেন যাবে না। ঠিক আছে, আর এদিকে মেনলি ম্যাথের অনেক রেফারেন্স থাকবে, সেগুলো আমি পড়াবো, সেগুলোকে ফলো করতে হবে। আর এদিকে ফিজিক্সের, এবার বলো তোমাদের কি কি ডাউট আছে। মোটামুটি আমার যেটা বলার সেগুলো মোটামুটি বলে দিয়েছি, বলো। স্যার বলছি তাহলে আপনার সপ্তাহে কটা করে ক্লাস থাকবে? দেখো এখন প্রথম 3 মাস যেটা আছে,
দুটো ক্লাস, কারণ নিতে পারবে না, আমি করিয়ে দেবো, আমার কোনো অসুবিধা নেই, আমি হয়তো এদিক ওদিক করে করিয়ে দেবো, কিন্তু এখন নিতে পারবে না, কারণ এটা রেডি করতে হবে প্রথম জিনিসটা, এরম নয় যে পড়লাম রেখে দিলাম, এরম নয়, পুরো জিনিসটার নোট বানাতে হবে, আর অ্যাসাইনমেন্ট গাদা গাদা থাকবে, প্রথম 3 মাসের ক্লাসে অ্যাসাইনমেন্ট গাদা গাদা অ্যাসাইনমেন্ট থাকবে, কারণ এগুলো তো আর প্র্যাকটিস করাবো না, এগুলো বেসিক চ্যাপ্টার, ক্লাস 11 ক্লাস 12 যে ব্যাক এন্ড চ্যাপ্টার, যেগুলো ব্লক হয়ে আছে তোমাদের, সেই ব্লকগুলো ক্লিয়ার করা, বুঝতে পেরেছো তো, মেনলি থিওরিতে ফোকাস করবে আর অ্যাসাইনমেন্টের কাজ করবে, তো এটা টাইম দিতে হবে, ঠিক আছে। তো চেষ্টা করবো দুটো করে ক্লাস নেওয়ার, ঠিক আছে, প্রথম 3 মাস যেই কমপ্লিট হয়ে যাবে, বা 3 মাসের আগেও হয়ে যেতে পারে, মোট কথা যেই আমার ওই 15টা ক্লাস 16টা ক্লাস কমপ্লিট হয়ে যাবে, আমি যখনই মেন সিলেবাসে ঢুকে যাব, তখন আমার ম্যাথের দুটো ক্লাস আর ফিজিক্সের দুটো ক্লাস, মানে ফিজিক্স সৌরভ নেবে দুটো, ম্যাথের দুটো ক্লাস, 4টে ক্লাস, আর এদিকে একটা, 6টা। এবার এই 6টা অল্টারনেটিভ হিসাবে চলবে, মানে ধরো কোনোদিন দুটো হবে ম্যাথ একটা, কোনোদিন ম্যাথ দুটো, ফিজিক্স একটা, এইভাবে চলবে, মানে মোটামুটি 3টে ক্লাস ফিজিক্স ম্যাথ মিলিয়ে, আর ওদিকে একটা দুটো, টোটাল 5টা ক্লাস হবে মেন সিলেবাস থেকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার, মানে সপ্তাহে 5-6 দিন ক্লাস থাকবে সব সবার মেন মধ্যে। সিলেবাস থেকে, মানে যখনই 3 মাসটা কমপ্লিট হবে, মানে 3 মাস আমি বলে রাখছি, যেদিনই ধরো 2 মাসে কমপ্লিট করে দিলাম, ঠিক আছে, এবার তোমাদের উপরে ডিপেন্ড করবে, ধরো আমি পড়াচ্ছি, তোমরা কিছু বাড়িতে কাজ করছো না, অ্যাসাইনমেন্ট জিজ্ঞেস করছো না, ডাউট সলভ করছো না, তাহলে ওটা আরো বাড়তে থাকবে। এবার তোমরা যতটা সাহায্য করবে, যতটা কোঅপারেশন করবে, ধরো আমি আজকে পড়ালাম একটা চ্যাপ্টার, আমি পরের দিন কিছু কাজ দিলাম, তোমরা পরের দিনের মধ্যে সব রেডি করলে ডাউট ক্লিয়ার হয়ে গেল, তাহলে বেশি দিন লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার তোমরা তো ঢিলামও দিচ্ছ, আজকে করালাম, আগের দিন বললাম অ্যাসাইনমেন্ট দেখাও, অ্যাসাইনমেন্ট দেখাচ্ছ না, স্যার আরো 2 দিন দিন, আরো 3 দিন দিন, তাহলে কি হলো, ওই চ্যাপ্টারটা আরো 2 দিন গ্যাপ দিয়ে আমাকে করাতে হবে, কারণ একটার পরে একটা আছে, সিঁড়ির মতন জিনিস। এই যে সিলেবাস গুলো বলছি না, এগুলো সব সিঁড়ির মতন, এই 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 মানে এটা কমপ্লিট হবে দেন এটাতে উঠবে, এটা কমপ্লিট হবে দেন এটাতে উঠবে, আস্তে আস্তে লেভেল আপ হচ্ছে, প্রত্যেকে এখানে টপ লেভেলে পৌঁছে যাবে। কিন্তু তুমি ধরো এই লেভেলে এখান দিয়ে যদি জাম্প মারতে যাও, পড়বে যখন হাত পা ভেঙে পুরো দাঁত মুখ ভেঙে যাবে, মানে সত্যিকারের পড়বে না, কিন্তু তোমার ম্যাথামেটিক্স এর ফাউন্ডেশনটা জিরো হয়ে যাবে, ডাল হয়ে যাবে, বুঝতে পেরেছো তো, মাথা ভাঙার মতন কনসেপ্ট হয়ে যাবে, তো এইটা খুব ইম্পর্টেন্ট। আর বলো, আর কি কি ডাউট আছে? আজকে মেনলি বেসিক এই ইন্ট্রোডাকশনের আলোচনা ছিল, অনেক কিছু ওই সিলেবাস ডিসকাশন ছিল, আর বলো কি কি যা যা ডাউট আছে জিজ্ঞেস করো না, কারণ এরপরে আর এগুলো কথা বলারই টাইম থাকে